সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ মনির হোসাইন। আজকে আমি তোমাদের সাথে পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভেক্টর অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক ভেক্টর ক্যালকুলাস এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো তোমরা একাডেমিক লাইফে এই ভেক্টর ক্যালকুলাস এই টপিকটা অনেকেই স্কিপ করে চলে যাও, অনেকের কাছে কঠিন লাগে, অনেকে বলে যে ভাইয়া এই টপিকটা পরীক্ষায় আসে না, আর কখনো আমরা পড়িও নাই, কঠিন লাগে, এটা বাদ, এই জিনিসটা পড়ো না তোমরা। তো এই জিনিসটা তোমাদের পরবর্তী লাইফে অর্থাৎ তোমরা যখন অনার্সে যাবা তোমাদের এই ভেক্টর ক্যালকুলাসটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো যারা ভাবতেছো ইন্টারমিডিয়েটে এই টপিকটা স্কিপ করে চলে যাবা তারা কিন্তু একটা ভুল সিদ্ধান্তের মধ্যে আসো। তো আজকে ভাইয়া এই ক্লাসটাতে চেষ্টা করব তোমাদের ভেক্টর ক্যালকুলাসে যত রকমের সমস্যা আছে সবগুলা সুন্দরভাবে আলোচনা করতে, এবং ভাইয়ের বিশ্বাস তোমরা কেউ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসটা কন্টিনিউ করো তাহলে অবশ্যই তোমার এই টপিকটাতে আর কোনো সমস্যা থাকবে না। তুমি তোমার একাডেমিক এবং অ্যাডমিশন দুই ক্ষেত্রে এখান থেকে যে প্রশ্নগুলো আসবে এবং এইখানের যে বেসিক কনসেপ্টগুলো সব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ক্লাসটা করার শুরুতে তোমরা অবশ্যই একটা খাতা নিয়ে বসবা এবং ভাইয়া বোর্ডে যে জিনিসগুলো লিখবো সেই জিনিসগুলো অবশ্যই তুমি তোমার খাতায় লিখবা। কারণ তুমি যদি লিখে লিখে বোর্ড থেকে লিখে লিখে না দেখো তাহলে তুমি জাস্ট যদি ভিডিওটা দেখো তাহলে তোমার কিছুই শেখা হবে না। তো ভাইয়ার রিকোয়েস্ট থাকবে তুমি অবশ্যই তোমার খাতাটা নিয়ে বসো, ভাইয়া বোর্ডে যে জিনিসগুলা বলবো তুমি ওই জিনিসগুলা তোমার খাতায় লিখে নিবা। তো আসো আমরা ভেক্টর ক্যালকুলাস, তাহলে টপিকটার নাম লেখো প্রথমে খাতার উপর, আমাদের টপিকের নাম ভেক্টর ক্যালকুলাস। তাহলে ভেক্টর ক্যালকুলাস পড়তে গেলে আমাদের শুরুতে কয়েকটা বেসিক ওয়ার্ড বা কয়েকটা বেসিক টার্ম সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। তো প্রথম যে শব্দটা আমরা ব্যবহার করব তার নাম হচ্ছে অপারেটর। তার নাম কি তোমরা তাহলে খাতায় লেখো, অপারেটর। অপারেটর। এখন অপারেটর বলতে আমরা কি বুঝবো? তুমি নরমালি চিন্তা করো যে আমরা ফিজিক্স বাদ দাও, তুমি নরমাল লাইফে অপারেটর বলতে কি বুঝো? মনে করো একজন কম্পিউটার অপারেটর, সে কি করে বলতো? কম্পিউটারকে অপারেট করে। একজন মনে করো ফ্রিজের অপারেটর, সে কি করতে পারে? একটা ফ্রিজকে অপারেট করতে পারে। তাহলে অপারেটর এরা কি করে? কোনো একটা বস্তুকে পরিচালনা করে। ঠিক একইভাবে ফিজিক্সেও অপারেটরের কাজ বা ম্যাথমেটিক্সেও অপারেটরের কাজ সেম। তারা কি করবে? তাহলে তুমি ভাইয়ের সংজ্ঞাটা বলতেছি, একটু খাতায় লিখে নাও। যে গাণিতিক ক্রিয়া একটি রাশিকে অন্য রাশিতে রূপান্তরিত করে তাকে আমরা বলি হচ্ছে অপারেটর। তাহলে তুমি তোমার লাইফের সাথে মিলায় নাও। দেখো কম্পিউটার অপারেটর কি করে? কম্পিউটারে একটা প্রোগ্রামকে তোমার হচ্ছে সে ইনপুট দেয়, সে ওইখান থেকে কি পায়? আউটপুট পায়। ঠিক অপারেটরের কাজ সেম। তাহলে আমাদের সংজ্ঞাটা আমরা কিভাবে লিখবো? যে গাণিতিক ক্রিয়া একটি রাশিকে অন্য রাশিতে রূপান্তরিত করে তাকে আমরা বলবো হচ্ছে অপারেটর। এখন ছোটবেলা থেকে আমরা অনেকগুলো অপারেটরের সাথে পরিচিত, যেমন বলতে এইখানে আমরা একটা লিখলাম হচ্ছে রুট। বলতে এটা একটা অপারেটর। যে ভাই এটা কেন অপারেটর? খেয়াল করো তো, রুটের ভিতরে যদি তুমি 4 দাও তাহলে দেখো তো সেটা হয়ে যায় কত? 2। তাহলে তুমি একটু খেয়াল করো এই রুটটা এই 4টাকে কিসে রূপান্তরিত করছে? 2তে রূপান্তরিত করছে। তাহলে এই রুটকে আমরা বলতে পারি হচ্ছে অপারেটর। তারপরে আমরা চিনি বলতো এরকম একটা, মনে করো আমরা উপরে একটা পাওয়ার দিলাম, এটা হচ্ছে একটা স্কোয়ার। তাহলে তুমি ভিতরে যদি একটা 4 দিয়ে দাও, দেখো এটা হয়ে যায় কত বলতো? 16। তাহলে খেয়াল করো এই অপারেটরটা 4টাকে 16 এ রূপান্তরিত করে ফেলছে। তাহলে আশা করি তোমরা অপারেটরটা বুঝছো। তাহলে অপারেটর কি করে? একটা রাশিকে আরেকটা রাশিতে রূপান্তরিত করে। আমরা আরো কিছু পরিচিত অপারেটর যদি নিই তাহলে হচ্ছে সাইন। এটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক অপারেটর। খেয়াল করো তো এটার শুরুতে যদি তুমি 30 ডিগ্রি লিখে দাও, দেখো সে 30 কে হচ্ছে রূপান্তর করে ফেলে কততে? হাফে, অর্থাৎ সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। তাহলে সাইনকে আমরা একটা অপারেটর বলতে পারি। তারপরে খেয়াল করো আমরা একটা tan নিলাম। তো খেয়াল করো তো tan এটা একটা অপারেটর। এটা শুরুতে তুমি যদি 45 ডিগ্রি লিখে দাও, তো খেয়াল করো এই tan অপারেটর 45 ডিগ্রিকে রূপান্তরিত করে কততে? 1 এ। তাহলে এগুলা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যে পরিচিত অপারেটরগুলো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি ওই জিনিসগুলা। তো ভাইয়া তোমাকে এক্সাম্পল দিয়ে অপারেটরগুলো যদি দেখায় দিই, যে যেমন তোমরা লেখো তাহলে, যেমন আমরা রুট, তারপর হচ্ছে এভাবে বক্স দাও দিয়ে স্কোয়ার, মানে এখানে পাওয়ার হিসাবে যে কোনো সংখ্যা থাকতে পারে। তারপর আমাদের পরিচিত আরো অপারেটর আছে লগ, তারপর হচ্ছে লন, তারপর হচ্ছে ই, তারপরে আমরা যদি আরো কিছু যদি দেখি, তারপর হচ্ছে ইন্টিগ্রাল অপারেটর, ইন্টিগ্রেশন অফ ডিএক্স,
তারপরে হচ্ছে ডিডিএক্স, তারপরে হচ্ছে আমাদের আরো আছে হচ্ছে সামেশন ডট 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 ডট, অর্থাৎ এই জিনিসগুলা হচ্ছে আমাদের অপারেটর। তাহলে তুমি খেয়াল করো এই যে জিনিসগুলা লিখলাম এগুলো একটা পরিচিত অপারেটর। আরো কিছু আছে খেয়াল করো, আমরা ত্রিকোণমিতিক যদি অপারেটর গুলা যাই, সাইন, কস, ট্যান, সেক, কোসেক, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে কট, অর্থাৎ এরা সবাই হচ্ছে কি অপারেটরের উদাহরণ। তাহলে এবার হচ্ছে তোমরা এই এক্সাম্পলটা যদি একটু দেখো, আমরা এখান থেকে যে জিনিসগুলো পড়াইছি, তো তোমরা খাতায় এটা সুন্দর করে একটু লিখে রাখো। অপারেটরটা কি? যে গাণিতিক ক্রিয়া একটি রাশিকে অন্য রাশিতে রূপান্তর করে তাকে অপারেটর বলে। অপারেটরের উদাহরণ হচ্ছে এগুলা। তো খেয়াল করো এখান থেকে আমাদের অ্যাডমিশনে একটা প্রশ্ন আসছে, ভাইয়া যতটুকু পড়াইছি তোমরা অবশ্যই সবাই অ্যান্সারটা দিতে পারবা। তুমি খেয়াল করো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় 2017-18 সালে এবং বাংলাদেশ মেরিন একাডেমিতে 2017-18 সালে একটা প্রশ্ন আসছে, কোনটি অপারেটর নয়? তাহলে তোমরা প্রশ্নটা একটু খাতায় লিখে নাও। তাহলে প্রথমে দেখো রুট, আমরা জানি রুট একটা অপারেটর, তারপর লগ এটাও একটা অপারেটর, তারপর ডিডিএক্স এটাও একটা অপারেটর। তো যারা এইগুলা চিনো না ভাই একটু বলে দিই, তোমরা অনেকে চিনো অনেকে চিনো না, এই দুটাকে আমরা বলে হচ্ছে ক্যালকুলাসের অপারেটর। আমরা এগুলা ম্যাথ প্রথম পত্রে পড়বো। তাহলে খেয়াল করো ডিডিএক্স এটা একটা অপারেটর। সাইন থিটা তুমি একটু খেয়াল করো তো, আমরা দেখতে পাচ্ছিলাম সাইন সে হচ্ছে অপারেটর, কস সে হচ্ছে অপারেটর, কিন্তু সাইন থিটা অপারেটর না। কারণ কি? সাইন থিটা বোঝা হচ্ছে একটা ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ ত্রিকোণমিতিতে একটা ত্রিভুজের দুই বাহুর অনুপাতটাকে আমরা কি বুঝাই? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা দ্বারা। কারণ কি? তুমি খেয়াল করতো সাইন ছিল একটা অপারেটর, 30 ডিগ্রিকে সে অপারেট করে তোমার হাফ বানায় ফেলছে, অর্থাৎ এইটা কিন্তু অপারেটর না, তোমার অপারেটর শুধুমাত্র এই অংশটুকু। তাহলে তুমি খেয়াল করো তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে নিচের কোনটি অপারেটর নয়, তাহলে সাইন থিটা এটা হচ্ছে অপারেটর নয়। তো খেয়াল করে এবার আমরা হচ্ছে দেখবো হচ্ছে যে অপারেটরগুলা দেখলাম এখানে খেয়াল করো, আমাদের কিছু অপারেটরকে আমরা বলি হচ্ছে বীজগাণিতিক অপারেটর, কিছু অপারেটরকে বলি ত্রিকোণমিতিক অপারেটর, কিছুকে বলি হচ্ছে আমরা ক্যালকুলাসের অপারেটর। যেমন তুমি খেয়াল করো রুট, তারপর স্কয়ার, কিউব, ডট ডট ডট, এরকম যে অপারেটরগুলো থাকে এরা হচ্ছে বীজগাণিতিক অপারেটর। সাইন, কস, ট্যান এরা হচ্ছে তোমার ত্রিকোণমিতিক অপারেটর। ঠিক একই ভাবে আমাদের ভেক্টরও হচ্ছে একটা অপারেটর আছে যেটাকে আমরা বলি হচ্ছে ভেক্টর অপারেটর। তাহলে আমরা এখন লেখা হচ্ছে ভেক্টর অপারেটর, ভেক্টর অপারেটর। তাহলে এখনকার টপিকটার নাম হচ্ছে আমাদের ভেক্টর অপারেটর। তাহলে আমরা দেখলাম যে গণিতের বিভিন্ন অংশের জন্য বা বিভিন্ন পার্টের জন্য বিভিন্ন রকমের অপারেটর থাকে। বীজগণিতে অপারেটর আছে, ত্রিকোণমিতিতে অপারেটর আছে। তোমরা যারা ক্যালকুলাস করছো ওইখানেও আমরা দুই ধরনের অপারেটর দেখি। একটাকে বলি হচ্ছে আমরা ডিফারেন্সিয়াল অপারেটর, যেটা ছিল এরকম ডিডিএক্স, এটাকে বলি হচ্ছে আমরা ডিফারেন্সিয়াল অপারেটর। আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটাকে বলি হচ্ছে আমরা ইন্টিগ্রাল অপারেটর। অর্থাৎ ম্যাথমেটিক্সের প্রতিটা শাখায় কিছু না কিছু অপারেটর আছে। ঠিক একই ভাবে আমাদের ভেক্টরেও একটা অপারেটর আছে। তো ভেক্টরে যে অপারেটরটা আছে তাকে আমরা ভেক্টর অপারেটর বলি, এবং এইটাকে হচ্ছে এই রকম উল্টা ত্রিভুজ আকারে প্রকাশ করি। তাহলে এটার নাম কি? তো এটার নাম হচ্ছে, তোমরা একটু লিখে রাখো, এটার নাম হচ্ছে ডেল বা নাবলা। খেয়াল করো এটার নাম হচ্ছে কি? ডেল বা নাবলা। তাহলে আমাদের ভেক্টর অপারেটর, ভেক্টরে একটা অপারেটর আছে যে অপারেটরটাকে আমরা উল্টা ত্রিভুজ এইভাবে প্রকাশ করি, এবং এটার উচ্চারণ হচ্ছে ডেল। আর এটা যখন প্রথমে আবিষ্কার হয়েছিল এটার নাম ছিল হচ্ছে নাবলা। তো এই জিনিসটা তোমাদের অ্যাডমিশনে আসে যে ভেক্টর অপারেটরের নাম কি? নাম হচ্ছে ডেল। আর পূর্বে এর নাম কি ছিল? পূর্বে এর নাম ছিল হচ্ছে নাবলা। আর আরেকটা এমসিকিউ এখান থেকে আসে যে ভেক্টর অপারেটরটা কে আবিষ্কার করছে? তাহলে আবিষ্কারকের নাম হচ্ছে স্যার হ্যামিল্টন। তাহলে এই তিনটা জিনিস একটু লিখে নাও যে স্যার হ্যামিল্টন হচ্ছে ভেক্টর অপারেটর ডেল এটাকে আবিষ্কার করছে, আর এর নাম হচ্ছে ডেল বা পূর্ব নাম ছিল হচ্ছে নাবলা। তো এখন খেয়াল করো, তোমরা ভেক্টর পড়ছো, ভেক্টর হচ্ছে আমরা সাধারণত আমাদের বইতে 3 ডাইমেনশনাল ভেক্টর নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে ভেক্টর যেহেতু 3 ডাইমেনশনাল, তাহলে আমাদের এই ডেল অপারেটরটাও হচ্ছে 3 ডাইমেনশনাল। তাহলে খেয়াল করো আমরা যদি এখান থেকে ডেল অপারেটরটা লিখি, তাহলে আমরা আগে তোমাদের বোঝার জন্য একটা ভেক্টর যদি আমরা লিখি, এ ভেক্টর সমান সমান,
তোমরা জানো axi প্লাস হচ্ছে ayj প্লাস হচ্ছে azk, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ভেক্টরকে প্রকাশ করি 3 ডাইমেনশনালি। দেখো এটা হচ্ছে x অক্ষকে বোঝায়, এটা y অক্ষকে বোঝায়, এটা z অক্ষকে বোঝায়। তাহলে একই ভাবে আমরা ভেক্টর অপারেটর ডেলটাকে যদি প্রকাশ করি 3 এক্সিসে, তাহলে ডেল সমান সমান হচ্ছে ডেল ডেল x অফ i প্লাস ডেল ডেল y অফ j প্লাস ডেল ডেল z অফ k। তাহলে এই জিনিসটা তোমাকে একটু মুখস্থ রাখতে হবে যে আমাদের ডেল হচ্ছে একটা ভেক্টর অপারেটর যাকে আমরা লিখলে 3 ডাইমেনশনালি এইভাবে লিখতে পারি। এখন খেয়াল করো এখানে যে বাংলা একের মতো এইভাবে লিখছি, এই জিনিসগুলা কি বোঝায়? এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। কি বলি আমরা? পার্শিয়াল ডেরিভেটিভ। অর্থাৎ তুমি যদি এইভাবে লেখো d dx, এটা বোঝা হচ্ছে ফুল ডেরিভেটিভ অর্থাৎ তোমার টোটাল অন্তরীকরণ, আর এটাকে বোঝা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে আসো আমরা এই ডেল অপারেটরের এই জিনিসটা তোমাকে একটু মুখস্থ রাখতে হবে যে ডেল অপারেটর মানে হচ্ছে এটা 3 ডাইমেনশনালি। এখন এই ডেল অপারেটরের সাহায্যে আমরা 3 ধরনের রাশি তৈরি করতে পারি। তাহলে লেখো ডেল অপারেটর বা ভেক্টর অপারেটরের সাহায্যে, ভেক্টর অপারেটরের সাহায্যে 3 ধরনের রাশি তৈরি করা যায়। 3 ধরনের রাশি তৈরি করা যায়। তাহলে খেয়াল করো আমরা ভেক্টর অপারেটরের সাহায্যে আমরা হচ্ছে 3 ধরনের রাশি তৈরি করতে পারি। প্রথম যেটা আছে এটাকে আমরা বলি হচ্ছে গ্রেডিয়েন্ট, তারপর 2 নাম্বার হচ্ছে আমাদের ডাইভারজেন্স, আর 3 নাম্বার হচ্ছে কার্ল। অর্থাৎ ভেক্টর অপারেটরের সাহায্যে আমরা এই 3 ধরনের রাশি তৈরি করতে পারি। তা আমরা এই 3টা রাশি নিয়ে এখন আলোচনা করব। তো তোমরা ফার্স্টে এই জিনিসটা খাতায় সুন্দর করে লিখে নাও। আর যারা এই ভিডিওটা দেখতেছো তাদের সবার কাছে ভাইয়ের রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা যাতে অন্যরাও দেখতে পারে, এই জন্য তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবা। আর যারা ভাইয়ার ফেসবুক গ্রুপে আসো তারা ভাইয়ার এখানে লিংকটা দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, ওইখানে গেলে এই ভিডিওটা তোমরা আরো সুন্দর রেজুলেশনে দেখতে পারবা। আর যারা ইউটিউবে ভাইয়ার ভিডিওটা দেখতেছো, ভাইয়ার এই ভিডিওর ডেসক্রিপশনে ভাইয়ার ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে, তোমরা অবশ্যই ওই গ্রুপে যুক্ত হবা। ওইখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং ভাইয়ার সাথে আরো অনেকে আছে যারা অন্যান্য বিষয়ভিত্তিক আলোচনাগুলো করে। তাহলে তোমরা ওই ফেসবুক গ্রুপটাতে যুক্ত হলে প্রতিটা সাবজেক্টের উপরে এই ক্লাসগুলো দেখতে পারবা। তো ভাইয়ার আরেকবার রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই তোমরা শেয়ার করবা, যাতে তোমার বন্ধু যার এই অধ্যায়ে সমস্যা আছে সেও এই ভিডিওটা দেখতে পারে। সো তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করো। এবং আরেকটা ব্যাপার, তোমরা কমেন্ট করে ভাইয়াকে একটু জানায় দিবা যে তোমরা পরবর্তীতে কোন ক্লাসটা করতে চাও বা কোন টপিকে তোমার সমস্যা, যেটার উপর তোমার ভিডিও দেখতে চাও। তাহলে ভাইয়া চেষ্টা করব ওই টপিকটার উপর পরবর্তী ভিডিওটা বানানোর জন্য। তা আমরা এই 3টা রাশি যে আমরা কি দেখলাম, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এই 3টা রাশি পড়ার আগে আমাদেরকে আরো 2টা শব্দ সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে স্কেলার ক্ষেত্র আর একটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র। তা আসো আমরা স্কেলার ক্ষেত্র এই জিনিসটা বলতে কি বুঝি। স্কেলার ক্ষেত্র, তাহলে খেয়াল করো আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের ঢাকা শহর, এটা হচ্ছে আমাদের ঢাকা শহর, বা এটা হচ্ছে তোমার বাসার রুম। মনে করো এটা তোমার বাসার হচ্ছে রুম। এইখানে রুমের কোন এক কোনায় মনে করো একটা বাল্ব জ্বালানো হলো। রুমের কোন একটা কোনায় আমরা একটা কি করলাম, বাল্ব জ্বালালাম মনে করো। তাহলে এই বাল্ব থেকে চারদিকে আলো এবং তাপ যাচ্ছে, তাই না, তাপমাত্রা। তাহলে খেয়াল করো তো এই লাইটের কাছে তোমার কাছে যতটুকু তাপমাত্রা অনুভব হবে এইখানে কিন্তু ওই পরিমাণ তাপমাত্রা তোমার লাগবে না, তাই না। অর্থাৎ এইখানে যতটুকু গরম লাগবে লাইটের কাছে, লাইট থেকে যত দূরে যাবা লাইটের হিট বা তাপমাত্রাটা তত তোমার কি হতে থাকবে বলতো, কমতে থাকবে। এবং এই রুমের এক একটা বিন্দুতে এক এক রকমের টেম্পারেচার হবে, তাই না। অর্থাৎ লাইট থেকে যত দূরে যাবা তোমার তাপমাত্রাগুলো আস্তে আস্তে করে কি হবে, তাপমাত্রাটা কমতে থাকবে। এখন এই তাপমাত্রা এটা হচ্ছে কি রাশি একটা বলতো, স্কেলার রাশি। তাহলে এক একটা বিন্দুর তাপমাত্রা কি বলতো, এক একটা রকম, এক এক বিন্দুর তাপমাত্রা এক এক রকম।
তাহলে আমরা এই তাপমাত্রাটাকে চাইলে একটা ফাংশনের সাহায্যে প্রকাশ করতে পারি। তাহলে আমরা মনে করলাম তাপমাত্রার একটা ফাংশন হচ্ছে phi of x, y, z। তাহলে x y z কি? x y z যে কোনো একটা বিন্দুর অবস্থানকে নির্দেশ করে, যেটাকে মনে করো তুমি 2x স্কয়ার প্লাস 3xy প্লাস 4y স্কয়ার z এরকম একটা মনে করো ফাংশনের সাহায্যে প্রকাশ করলাম। অর্থাৎ x y z এর মান তুমি এখানে যদি বসায় দাও তাহলে বিভিন্ন পয়েন্টের জন্য তুমি তাপমাত্রাটা পাবা। তাহলে এইটাকে বলি হচ্ছে আমরা তাপমাত্রার একটা স্কেলার ফাংশন। আর এই তাপমাত্রার ফাংশনটা কোথায়? তোমার রুমের। এই তাপমাত্রার ফাংশনটা কোথায়? তোমার রুমের। তাহলে এই তোমার রুমের এই টোটাল অঞ্চলটাকে আমরা বলি হচ্ছে স্কেলার ক্ষেত্র। তাহলে খেয়াল করো আরেকবার যে প্রতিটা বিন্দুর স্কেলার যে মানটা আছে তাকে আমরা একটা ফাংশনের সাহায্যে প্রকাশ করছি। এই ফাংশনটাকে বলি হচ্ছে আমরা স্কেলার ফাংশন। আর এই ফাংশনটা যেই অঞ্চলের জন্য বা যে ক্ষেত্রের জন্য ওই ক্ষেত্রটাকে বলি হচ্ছে আমরা স্কেলার ক্ষেত্র। তারপর আসো আমরা তাহলে এবার স্কেলার ক্ষেত্র বুঝলে এবার আসো আমরা হচ্ছে ভেক্টর ক্ষেত্র। খেয়াল করো আমাদের ভেক্টর ক্ষেত্র। ভেক্টর ক্ষেত্র তো ভেক্টর ক্ষেত্র কি? তোমরা স্কেলার ক্ষেত্র বুঝলে আমরা ভেক্টর ক্ষেত্রটাও সহজে বুঝতে পারবো। মনে করো এটা একটা প্রবাহমান নদী। তাহলে এই নদীর ভিতর দিয়ে হচ্ছে আমাদের পানি প্রবাহিত হচ্ছে। তো ভাই লাল কলমটা দিয়ে মনে করো এগুলো হচ্ছে আমাদের পানি প্রবাহিত হচ্ছে নদীর ভিতর দিয়ে। এখন এই নদীর প্রতিটা বিন্দুতে যদি তুমি যাও, যেমন আমরা একটা বিন্দু চয়েস করলাম এখানে, বলতো এই বিন্দুতে পানির কণার একটা ভেলোসিটি থাকবে বা একটা বেগ থাকবে, তাই না? তাহলে আমরা বেগটা এইদিকে দেখালাম। তুমি এই পয়েন্টটা সিলেক্ট করো, দেখো এইখানেও কিন্তু পানির পয়েন্টের একটা ভেলোসিটি থাকবে। তুমি যে কোনো পয়েন্টই সিলেক্ট করো না কেন সেখানে প্রতিটা বিন্দুতেই কিন্তু তার একটা বেগ থাকবে। তাহলে আমরা জানি বেগ হচ্ছে কি রাশি? একটা ভেক্টর রাশি। বেগ কি রাশি? একটা ভেক্টর রাশি। তাহলে এই প্রতিটা বিন্দুর বেগকে যদি আমরা একটা ফাংশনের সাহায্যে এবার প্রকাশ করতে পারি, তাহলে খেয়াল করো যেটাকে আমরা ভি এক্স কমা ওয়াই কমা জেড মনে করো একটা ফাংশনের সাহায্যে প্রকাশ করব। তো তুমি খেয়াল করো এখন তুমি কাকে ফাংশনের সাহায্যে প্রকাশ করতে চাচ্ছ বলো তো? বেগকে। তাহলে বেগ কি রাশি একটা বলো তো? বেগ হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। তাহলে এখন যে ফাংশনটা হবে এটা একটা ভেক্টর ফাংশন হবে। তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে এইভাবে। তাহলে সমান সমান, তাহলে আগের মতো যদি আমরা লিখি, মনে করো 3x স্কয়ার y প্লাস 3xyz i ক্যাপ প্লাস 2x j ক্যাপ প্লাস 3xyz k ক্যাপ। তাহলে খেয়াল করো আমরা এই বিন্দুগুলার ভেক্টরকে ইচ্ছা মতো একটা মনে করো ফাংশনের সাহায্যে প্রকাশ করলাম। তাহলে এই ফাংশনটাকে আমরা বলি হচ্ছে কোন একটা ক্ষেত্রের ভেক্টর ফাংশন। এখন এই ফাংশনটা কি করে? এই তরলের প্রতিটা বিন্দুতে বেগের ভেলোসিটি কত সেই জিনিসটাকে নির্দেশ করে। তাহলে এইটাকে বলবো হচ্ছে আমরা ভেক্টর ফাংশন। আর এই যে তরল পদার্থ টোটালটা দেখো, এই প্রবাহমান যে নদীটা আছে এই নদীটাকে আমরা বলবো হচ্ছে কি এই ফাংশনের ভেক্টর ক্ষেত্র। তো আশা করি তোমরা হচ্ছে স্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্র এই জিনিসটা বুঝতে পারছো। তো এবার আসো আমরা গ্রেডিয়েন্ট এই জিনিসটা নিয়ে একটু দেখি। তাহলে গ্রেডিয়েন্ট জিনিসটা কি? তো খেয়াল করো গ্রেডিয়েন্ট, তা আসো আমরা এই জিনিসটা শুরুতে ভাইয়া কয়েকটা জিনিস লিখে দিই, তোমরা আগে একটু লিখে নাও, তারপরে ভাইয়া বুঝাই দিব এই জিনিসগুলা। ফার্স্টেই লেখো ইহা একটি ভেক্টর রাশি। ভেক্টর রাশি এর সাহায্যে স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করা হয়। ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করা যায়। তারপর এর মান অবস্থানের সাপেক্ষে কোন একটি স্কেলার ক্ষেত্রের ক্ষেত্রের সর্বোচ্চ বৃদ্ধির হার নির্দেশ করে।
নির্দেশ করে। তাহলে তোমরা খেয়াল করো, তোমরা এই তিনটা জিনিস একটু লিখে নাও। তো ভাইয়া এই জিনিসগুলো এখন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো ভাইয়া, এখন তোমরা এটা একটু খাতায় লিখে নাও, আর আমরা এই প্রত্যেকটা বৈশিষ্ট্য একটু বুঝে নিই কোনটা কি বোঝায়। তো আমরা আগের মতো মনে করো হচ্ছে একটা রুম চিন্তা করলাম। তাহলে এটা মনে করো হচ্ছে তোমার রুম। তাহলে এই রুমে আমরা আগের মতো একটা বাল্ব জ্বালাইলাম, মনে করো এখানে একটা বাল্ব জ্বালাইলাম। তাহলে খেয়াল করো আমরা এখানে একটা বাল্ব জ্বালালাম। এখন খেয়াল করো তো, আমরা এই বাল্বের এই পয়েন্টে কেউ একজন আছে, আবার এই পয়েন্টেও কেউ একজন আছে, মনে করো এখানে কেউ একজন আছে। এখন আমরা এই পয়েন্টগুলোর নাম দিলাম মনে করো এ বি সি। তাহলে তুমি একটু চিন্তা করো তো, আবার এখানে আরেকটা পয়েন্ট দিলাম মনে করো হচ্ছে ডি, এখানে আরেকটা পয়েন্ট দিলাম হচ্ছে মনে করো হচ্ছে ই। তাহলে আমরা এক নম্বর রুমে ইন্ডিভিজুয়ালি 3-4টা আমরা পয়েন্টের কথা যদি একটু কনসিডার করো, তুমি বলো তো এই সবগুলা পয়েন্টে আলোর ইন্টেন্সিটি বা তাপমাত্রা সেম হবে কিনা বলো তো। এই সবগুলা পয়েন্টে তাপমাত্রাও সেম হবে না, আবার সবগুলা পয়েন্টে আলোর ইন্টেন্সিটি বা তীব্রতাও কি হবে না বলো তো, সেম হবে না। কারণ কি, তুমি লাইট থেকে যত দূরে যাবা, তোমার তার থেকে যত দূরে যাবা, লাইটের যে তাপমাত্রাটা বের হচ্ছে এই তাপমাত্রাটা কি হবে বলতো, কমতে থাকবে। আবার আমরা যদি আলো দিয়েও বুঝি ব্যাপারটা, এই লাইট থেকে যত দূরে যাবা তোমার কাছে আলোটা তত কি মনে হবে বলতো, কম মনে হবে। তাহলে আলো এই জিনিসটা হচ্ছে কি রাশি একটা বলতো, স্কেলার রাশি। এখন তোমাকে ভাইয়া যদি বলি যে তুমি লাইট সোর্সটার দিকে যাও, তাহলে তুমি যদি লাইট সোর্সটার দিকে যাও বা এই লাইটটা বা এই আলোটা কোন দিক থেকে আসতেছে তুমি সেই দিকে যাও, তাহলে তুমি কি করবা, এই বিন্দু থেকে এই দিকে অগ্রসর হবা। খেয়াল করো, আবার তুমি কি করবা, এই বিন্দু থেকে এই দিকে অগ্রসর হবা। এইখানে যে আছে এই বিন্দু থেকে এই দিকে অগ্রসর হবে, এই বিন্দু থেকে এই দিকে অগ্রসর হবে, এই বিন্দু থেকে এই দিকে অগ্রসর হবে। তাহলে তুমি খেয়াল করো, এই কথাটা যখন ভাইয়া বললাম, তুমি দেখো তো, তুমি বললা যে আলোটা হচ্ছে এই দিক থেকে আসতেছে, তাই না? অর্থাৎ তুমি লাইটের এই দিকে যাচ্ছ। তাহলে বলো তো, তুমি দিকের সাহায্যে যখন জিনিসটাকে প্রকাশ করতেছো, তাহলে সে কি হয়ে গেল বলো তো, একটা ভেক্টর রাশি হয়ে গেল। তাহলে তুমি একটু দেখো তো, একটু আগে আলো এই জিনিসটাকে আমরা কি বলছি বলো তো, স্কেলার। যখন তুমি বলে দিলা যে এই আলোটার দিকে আমি এই দিকে গেলে আমি আলোটাকে পাবো, বা আলোর তীব্রতাটা বাড়বে বা হিটটা বাড়বে, তখনই হচ্ছে তোমার কি হয়ে গেল, এটা একটা ভেক্টর হয়ে গেল। তাহলে দেখো আমরা প্রথমে বললাম ইয়া একটি ভেক্টর রাশি, অর্থাৎ সরি 2 নাম্বারটা দেখো, এর সাহায্যে স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করা যায়। অর্থাৎ এই বিন্দুর তাপমাত্রা সেটা ছিল স্কেলার। যখন তুমি বলে দিলা যে আমরা এই দিকে গেলে তাপমাত্রাটা বাড়বে বা এই দিকে গেলে আলোটা বাড়বে, তখন সে হয়ে গেল কি বলতো, ভেক্টর। এরপরে খেয়াল করো, আমাদের 3 নাম্বার কি বলা হচ্ছে, এর মান অবস্থানের সাপেক্ষে কোন একটি স্কেলার ক্ষেত্রের সর্বোচ্চ বৃদ্ধির হার নির্দেশ করে। তো এইটাকে আমরা অনেক সময় বলি হচ্ছে সর্বোচ্চ ঢাল নির্দেশ করে, সর্বোচ্চ ঢাল। তাহলে এই জিনিসটাও মনে রাখবা যে কোন একটা ক্ষেত্রের গ্রেডিয়েন্ট বলতে তার ঢালটাকেও বুঝি বা স্লোপটাকেও নির্দেশ করে। এটা কিভাবে খেয়াল করো তো, তুমি দেখো তো, আমরা ঢাল বলতে কি বুঝি বলতো, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে তাকে আমরা বলি হচ্ছে ঢাল বলি। তাহলে দেখো তুমি এই পয়েন্টে আসো, এই পয়েন্ট থেকে ভাইয়া তোমার বোঝার জন্য মনে করো এটা হচ্ছে একটা এক্স অ্যাক্সিস। তাহলে এই পয়েন্ট থেকে তুমি যদি এই দিকে যাও, দেখো তুমি হচ্ছে তোমার লাইট সোর্সটাকে পাচ্ছ। তুমি যদি এই দিকে যাও, দেখো তো তুমি কিন্তু লাইট সোর্সটাকে পাবা না। এবং এই ক্ষেত্রে তোমার যে ঢালটা হবে, দেখো তোমার ঢাল হচ্ছে এইটা, এই ক্ষেত্রে ঢালটা হচ্ছে এইটা। তুমি খেয়াল করো তো কোন ক্ষেত্রে ঢালটা বেশি হবে, কোন ক্ষেত্রে ঢালটা কম হবে। দেখো এই ক্ষেত্রে তোমার অ্যাঙ্গেলের মান বেশি, তার মানে তোমার এই ক্ষেত্রে স্লোপ বা ঢালটা বেশি, আর এই ক্ষেত্রে হচ্ছে কম। তাহলে তুমি খেয়াল করো, সর্বোচ্চ বৃদ্ধির হার নির্দেশ করবে। এই কথার মানে হচ্ছে সর্বোচ্চ পথ বরাবর গেলেই তুমি লাইট সোর্সটাকে পাবা। অর্থাৎ তোমার সর্বোচ্চ ঢাল যখন হবে বা স্লোপ যখন হবে, তখনই আমরা উৎস বরাবর বা সোর্স বরাবর যেতে পারবো। এবার আসো, ইহা একটি ভেক্টর রাশি। এটা কিভাবে, আমরা যদি একটু আসি, এবার যদি এই জিনিসগুলো একটু দেখি, তো মনে করো কোন একটা স্থানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে হচ্ছে phi of xyz 3x square y plus 3xz square plus হচ্ছে 2xy। মনে করো এরকম একটা আমাদেরকে ফাংশন দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা স্কেলার ফাংশন দেওয়া আছে। তাহলে গ্রেড phi বলতে আমরা কি বুঝবো, খেয়াল করা হচ্ছে তোমাকে বলা হবে GRAD গ্রেড
ফাই ইজ ইকুয়াল হচ্ছে হোয়াট। তাহলে গ্রেড ফাই এই জিনিসটাকে বলি আমরা এভাবে যে গ্রেড ফাই সমান সমান হচ্ছে ডেল ফাই। তাহলে গ্রেড ফাই এটার মানে তোমাকে জানতে হবে, এটা মানে আমরা হচ্ছে কি বোঝাবো, ডেল ফাই। অর্থাৎ ভেক্টর অপারেটরের সাথে একটা স্কেলার ফাংশনের গুণ আকারে যদি থাকে তাহলে আমরা তাকে বলি হচ্ছে গ্রেড ফাই বা গ্রেডিয়েন্ট অফ ফাই। তাহলে এই ম্যাথটা একটু তোমরা লিখে নাও। তাহলে আমরা এখন যদি লিখি ডেল, এটাকে যদি আমরা ভাঙাই এটা মানে কত, ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে। তাহলে আমরা ভেক্টর অপারেটরটাকে লিখলাম ডট ফাই। তাহলে এই ফাইটাকে এবার তুমি গুণ করে দাও প্রত্যেকের সাথে। আমরা জানি যে স্কেলার দিয়ে গুণ করলে সবার সাথে এটা গুণ হয়ে যাবে। তাহলে এটাকে যদি গুণ করো তাহলে আসবে ডেল ডেল এক্স অফ ফাই আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ ফাই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ ফাই কে ক্যাপ। তাহলে আমরা হচ্ছে গুণ করে দিলাম। এবার তুমি ফাই এর মানটা একটু বসায় দাও। তাহলে আমরা যদি ফাই এর মানটা বসায় দিই তাহলে ডেল ডেল এক্স অফ ফাই, ফাই মানে দেখো তোমাকে দেওয়া আছে হচ্ছে 3x স্কয়ার y প্লাস 3x z স্কয়ার প্লাস 2xy। তারপরে হচ্ছে প্লাস ডেল ডেল y অফ ফাই এর মান আবার বসাও, তাহলে হচ্ছে 3x স্কয়ার y প্লাস 3x z স্কয়ার প্লাস কত আছে খেয়াল করো আমাদের 3x z স্কয়ার, তারপর হচ্ছে 2xy, তারপর হচ্ছে j ক্যাপ, এখানে একটা আই ক্যাপ ছিল আই ক্যাপ, তারপর হচ্ছে প্লাস ডেল ডেল জেড অফ ফাই, ফাই এর মান আবার আমরা যদি বসাই দিই 3x স্কয়ার y প্লাস 3x z স্কয়ার প্লাস 2xy j ক্যাপ। তো তোমরা খেয়াল করো আমরা হচ্ছে ফাই এর মানটা বসাই দিলাম। তো এইখানে তুমি এখন অপারেট করতে পারবা। তো অপারেট করার ক্ষেত্রে মনে রাখবা এখানে ডেল ডেল এক্স যে আমরা লিখছি এটা আমরা শুরুতেই বলছি এটা কি বোঝায়, পার্শিয়াল ডেরিভেটিভ। এই কথার মানে সে শুধুমাত্র এক্স কে অপারেট করতে পারবে, এই কথার মানে সে শুধুমাত্র ওয়াই কে অপারেট করতে পারবে, এর মানে সে শুধুমাত্র জেড কে অপারেট করতে পারবে, অন্যগুলোকে অপারেট করতে পারবে না। তাহলে খেয়াল করো আমরা যদি অপারেশনটা এবার একটু খেয়াল করো ভাই, এই পাশে যদি লিখি সমান সমান, তাহলে এটা খেয়াল করো কার অপারেটর, এক্স এর অপারেটর, তার মানে সে এক্স ব্যতীত অন্য কাউকে অপারেট করতে পারবে না। তো তোমরা ডিফারেন্সিয়েশন পারো, তোমরা এটাকে যদি অপারেট করো দেখো শুধু এক্স কে অপারেট করলে এটা কত আসবে 3 দুগুণে 6 এক্স ওয়াই। তারপরে তুমি যদি এটাকে অপারেট করো তাহলে আসবে কত প্লাস 3 জেড স্কয়ার। তারপরে এটাকে অপারেট করলে কত আসবে, এটাকে অপারেট করলে আসবে হচ্ছে 2y, আমাদের এখানে আসবে হচ্ছে i ক্যাপ প্লাস। এবার আমরা এখানে যদি অপারেট করি এখানে y আছে, এই কথা মানে সে এখন শুধুমাত্র y কে অপারেট করতে পারবে। তাহলে y কে যদি অপারেট করে তাহলে এখানে আসবে হচ্ছে 3x স্কয়ার, তারপরে এখানে যদি দেখো এই ফাংশনে কোনো y নাই তাহলে এটা হবে 0, এখানে y কে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে প্লাস 2x j ক্যাপ। তারপর আমরা লাস্টেরটাতে খেয়াল করি এটা z এর অপারেটর, তাহলে আমরা এখানে দেখো z নাই তাহলে এটা হবে 0, এটাকে অপারেট করলে আসবে 3 দুগুণে 6, তাহলে হচ্ছে প্লাস 6x z, তারপরে এখানেও খেয়াল করো কোনো z নাই তাহলে এটাও হয়ে যাবে 0 j ক্যাপ। তো তুমি খেয়াল করো তো আমরা যখন কোন একটা স্কেলার ক্ষেত্র, একটু আগে দেখো আমরা একটা স্কেলার ক্ষেত্র নিছিলাম, ফাই অফ সামথিং নিছিলাম, সেটা ছিল একটা স্কেলার ক্ষেত্র। তুমি যখন এই স্কেলার ক্ষেত্রটার গ্রেড ফাই বের করছো অর্থাৎ গ্রেডিয়েন্ট বের করছো, খেয়াল করো তো তোমার যে রেজাল্টটা আসছে সে হচ্ছে কি রাশি, একটা ভেক্টর রাশি। তাহলে এই কারণে আমরা প্রথম বৈশিষ্ট্যটা বলছি যে কোন একটা ফাংশনের গ্রেডিয়েন্ট হচ্ছে কি রাশি হবে বলতো, ভেক্টর রাশি হবে। তাহলে এখন আমরা যদি আমরা দেখি যে আমরা সুতরাং গ্রেড ফাই সমান সমান ডেল ফাই সমান সমান দেখো আমরা কত পাইছি 6xy প্লাস 3z স্কয়ার প্লাস 2y ইনটু হচ্ছে i ক্যাপ প্লাস 3x স্কয়ার প্লাস 2x ইনটু হচ্ছে j ক্যাপ প্লাস 6xz k ক্যাপ। তাহলে খেয়াল করো আমরা হচ্ছে এই হচ্ছে আমাদের এটা কে হবে। তো খেয়াল করো আমরা গ্রেড ফাইটা পেয়ে গেলাম। এখন তোমাকে যদি বলা হয় যে 1 0 0 বিন্দুতে গ্রেড ফাই
ইজ ইকুয়াল হচ্ছে হোয়াট। তাহলে তোমাকে জিজ্ঞেস করলো 1 0 0 বিন্দুতে গ্রেড ফাই এর মানটা কত। তাহলে তুমি খেয়াল করো আমরা এই বিন্দুটা হচ্ছে এখন এই ফাংশনটাতে বসায় দিব। তাহলে এখন গ্রেড ফাই অফ 1 0 0, তাহলে এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে তোমার x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে 0 আর z এর মান হচ্ছে কত? 0। তাহলে এই মানগুলা তুমি যদি এই ফাংশনটাতে বসায় দাও, আমরা গ্রেড ফাই এর যে ফাংশনটা আছে দেখো কত আসবে 6 ডট x এর মান কত 1, y এর মান কত দেখো 0 প্লাস z এর মান কত দেখো 0, তাহলে হচ্ছে আমরা 0, হ্যাঁ 0। তো আমরা দেখো এই মানগুলা বসায় দিলাম কিভাবে, দেখো 6.1, তারপর হচ্ছে আমরা মানগুলা বসায় দিলাম। সরি এখানে ভাই মান বসানো ভুল হয়েছে, তোমরা আরেকবার বসাও। 6 x এর মান কত 1, y এর মান কত 0, তাহলে একটা মান বসাইলাম প্লাস 3 z স্কয়ার, z মানে কত 0, তাহলে 0 স্কয়ার প্লাস 2 y এর মান কত 0, তাহলে 2.0 ইনটু হচ্ছে i ক্যাপ। তারপর আমরা যদি পরের মানগুলা বসাও প্লাস 3x স্কয়ার, x মানে কত আমাদের 1, তাহলে হচ্ছে 1 স্কয়ার প্লাস 2.x, x মানে হচ্ছে 1 ইনটু হচ্ছে j ক্যাপ প্লাস 6x, x মানে হচ্ছে 1, তাহলে হচ্ছে 1 ডট z, z মানে হচ্ছে 0, তাহলে হচ্ছে 0 ইনটু হচ্ছে k ক্যাপ। তাহলে আমরা যদি এটা বের করি, খেয়াল করো তো এই ফাংশনটা 0 হবে, এটা 0 হবে, এটা 0 হবে, তার মানে হচ্ছে 0 ডট i ক্যাপ, এটা চলে যাবে। এখানে থাকবে হচ্ছে 3 আর 2 5, 5 j ক্যাপ, আর এখানেও দেখো এটাও 0 হয়ে যাবে, তাহলে আর কিছুই থাকলো না। তো খেয়াল করো আমাদের আসলে হচ্ছে 5 j ক্যাপ। তো আমরা এখানে 0 হয়ে গেছে, এখানেও দেখো এটা 0 হয়ে গেছে। তো সব ক্ষেত্রে যে 0 হবে তা কিন্তু না, এটা কখনো 0 হতে পারে, নাও হতে পারে। অর্থাৎ এইরকম একটা ভেক্টর তুমি পাইতে পারো 3i প্লাস 2j মাইনাস মনে করো 5k, অর্থাৎ রেজাল্টটা তোমার এইরকমও আসতে পারে। এইরকম আসার অর্থ হচ্ছে তোমার যে ভেক্টরটা পাবা সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল একটা ভেক্টর। তাহলে আমরা এখানে যে ভেক্টরটা পাইছি সেটা হচ্ছে একটা 1 ডাইমেনশনাল ভেক্টর, যার মান আসছে হচ্ছে 5j। এই কথার মানে হচ্ছে সে y অ্যাক্সিস বরাবর কাজ করতেছে। দেখো আমাদের পরবর্তী যে টপিকটা তার নাম হচ্ছে ডাইভারজেন্স। এখন এই ডাইভারজেন্স এই জিনিসটা কি, আমরা তো আগে আমরা ম্যাথমেটিক্যাল পরিচয়টা যাই যে ডাইভারজেন্সটা কি। যে কোন একটা ভেক্টর ফাংশনের ডাইভারজেন্স বলতে আমরা এভাবে বুঝবো, ডেল ডট ভি, এটাকে আমরা বলি হচ্ছে ডাইভারজেন্স অফ ভি। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা যে ডাইভারজেন্স হচ্ছে ডেল ডট ভি, এটাকে আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করি। এবার ফিজিক্যাল মিনিংটা কি, যে ডাইভারজেন্স বললে তুমি বুঝবা কি, এটা জিনিসটা কি, আমরা যদি এটা একটু বুঝতে চাই। তো তোমরা জানো যে আমরা মনে করো একটা প্লাস চার্জ নিলাম, মনে করো হচ্ছে প্লাস চার্জ নিলাম কিউ, তাহলে এই কিউ চার্জটা একটা ক্ষেত্র তৈরি করবে, তাই না? প্রতিটা চার্জ একটা ক্ষেত্র তৈরি করে, যে ক্ষেত্রটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তাহলে এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করলো, তাহলে এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র। এখন আমরা আরো একটা চার্জ নিলাম, মনে করো হচ্ছে মাইনাস কিউ, তাহলে এইখানে আমরা আরেকটা চার্জ নিলাম মাইনাস কিউ, তাহলে এই চার্জটাও কিন্তু একটা ক্ষেত্র তৈরি করবে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ক্ষেত্র তৈরি করলো, তড়িৎ ক্ষেত্র। ঠিক একই ভাবে আমরা যদি একটা ম্যাগনেট নিই, তাহলে এটা হচ্ছে আমরা একটা ম্যাগনেট, তাহলে এই ম্যাগনেটের এইটাকে আমরা বললাম হচ্ছে নর্থ পোল, এটাকে আমরা বললাম হচ্ছে সাউথ পোল। তাহলে নর্থ পোল একটা ম্যাগনেটিক ক্ষেত্র তৈরি করে, সাউথ পোল একটা ম্যাগনেটিক ক্ষেত্র তোমার তৈরি করবে। এখন এই ক্ষেত্রগুলা কি করে, যে তড়িৎ ক্ষেত্র, এটা করবেটা কি? তাহলে এরা হচ্ছে বলরেখা নির্গমন করে বা ফ্লাক্স নির্গমন করে। তাহলে তোমরা জানো যে ধনাত্মক যে ক্ষেত্র থাকে তারা হচ্ছে ফ্লাক্স নির্গমন করে, এবং তারা হচ্ছে ঋণাত্মক যে ক্ষেত্র আছে সেখানে যায়। তাহলে খেয়াল করো ক্ষেত্রগুলা কি করে, একটা থেকে বলরেখা নির্গত হয়, আরেকটাতে হচ্ছে বলরেখার আগমন ঘটে। ঠিক একই ভাবে আমাদের ম্যাগনেটের ক্ষেত্রে কি ঘটে, ম্যাগনেটের নর্থ প্রান্ত থেকে হচ্ছে বলরেখার নির্গমন ঘটে, আর সেটা হচ্ছে সাউথ প্রান্তে যেয়ে প্রবেশ করে। তো খেয়াল করো আমরা যে একটা ক্ষেত্র ফ্লাক্স নির্গমন করে, আর একটা ফ্লাক্স হচ্ছে তোমার আরেকটা ক্ষেত্র হচ্ছে ফ্লাক্সটা গ্রহণ করে। তাহলে কোন একটা ক্ষেত্র ফ্লাক্স কি নির্গমন করবে নাকি সে ফ্লাক্স গ্রহণ করবে,
এই জিনিসটা বুঝি হচ্ছে আমরা ওই ক্ষেত্রটার ডাইভারজেন্সের মাধ্যমে। তাহলে বেসিক জিনিসটা কি বা ফিজিক্যাল মিনিংটা কি ডাইভারজেন্সের, যে তোমাকে নরমালি কেউ যদি জিজ্ঞেস করে ভাই ডাইভারজেন্সটা কি, তুমি যদি বলো হচ্ছে ডেল ডট ভি, এটাকে বলি আমরা ডাইভারজেন্স, সে কিন্তু বুঝবে না। বাট তুমি যদি এইটা বলো যে ডাইভারজেন্স মানে হচ্ছে যে আমাদের কোন একটা ক্ষেত্র যদি থাকে, ওই ক্ষেত্র থেকে ফ্লাক্স নির্গমন হবে নাকি ফ্লাক্স আগমন ঘটবে, সেটা হচ্ছে আমরা ডাইভারজেন্সের সাহায্যে নির্ণয় করতে পারি। তো আসলে আমরা এই জিনিসটা কিভাবে নির্গমন করতে পারি, এই জিনিসটা আমাদের পাশে থাকুক। তো খেয়াল করো যে আমরা এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা হচ্ছে কি ক্ষেত্র, একটা তড়িৎ ক্ষেত্র, যেটা হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র মনে করলাম, সেটা হচ্ছে আমাদের এই ভেক্টর ক্ষেত্রটা। এখন এইখান থেকে কি ফ্লাক্স নির্গত হবে নাকি ফ্লাক্স আগমন ঘটবে, এটা আমরা কি দ্বারা বুঝবো? তো বলা হচ্ছে কোন একটা ক্ষেত্রে তুমি যদি ডাইভারজেন্স বের করো আর সেই ডাইভারজেন্সটা যদি পজিটিভ হয়, অর্থাৎ আমরা কোন একটা ক্ষেত্রে ডাইভারজেন্স বের করলাম আর ডাইভারজেন্সটা যদি পজিটিভ হয়, তাহলে তুমি এই ফিগারে দেখো তো পজিটিভ ক্ষেত্র থেকে তোমার ফ্লাক্সটা কি হয় বলো তো, নির্গত হয়। তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য যে আমাদের ডাইভারজেন্স যদি পজিটিভ হয়, তাহলে ওই ভেক্টর ক্ষেত্র থেকে বা ওই ভেক্টর ফিল্ড থেকে বা ওই বিন্দু থেকে তোমার হচ্ছে ফ্লাক্সটা নির্গত হবে। আর ডাইভারজেন্স যদি মাইনাস হয়, ডাইভারজেন্স যদি কি হয়, মাইনাস হয়, এই কথাটার মানে কি, ডাইভারজেন্স যদি মাইনাস হয় তাহলে তোমার ওই ক্ষেত্রটাতে, এইদিকে খেয়াল করো, তোমার ওই ক্ষেত্রটাতে হচ্ছে ফ্লাক্স আসবে। তাহলে আমরা এই জিনিসটা এখান থেকে বুঝে নিলাম যে ডাইভারজেন্স, তাহলে তুমি অবশ্যই এখন বুঝতে পারতেছো ডাইভারজেন্সের ফিজিক্যাল মিনিংটা হচ্ছে কি, কোন একটা ক্ষেত্র থেকে ফ্লাক্স নির্গত হবে নাকি ফ্লাক্স গ্রহণ করবে, এই জিনিসটা আমরা ডাইভারজেন্সের সাহায্যে বুঝতে পারি। এখন খেয়াল করো ডাইভারজেন্স, তাহলে আমরা বুঝলাম ডাইভারজেন্স যদি প্লাস হয় তাহলে এটা কি বোঝাবে, ফ্লাক্স নির্গমন হবে, ফ্লাক্স নির্গত হবে, নির্গত হবে। আর ডাইভারজেন্স যদি মাইনাস হয় তাহলে হচ্ছে ফ্লাক্স আসবে বা গ্রহণ করবে, বা গ্রহণ করবে। আচ্ছা, 3 নম্বর যে কন্ডিশনটা হতে পারে আমাদের, ডাইভারজেন্স যদি 0 হয়, তাহলে এই জিনিসটা আমরা কি বুঝবো যে ডাইভারজেন্স যদি 0 হয়, এই কথাটার মানে হচ্ছে, মনে করে এটা হচ্ছে একটা ক্ষেত্র, এই ক্ষেত্রে যে পরিমাণ ফ্লাক্স আসবে ঠিক ওই পরিমাণ ফ্লাক্সটা নির্গত হয়ে যাবে। খেয়াল করো, যে পরিমাণ ফ্লাক্সটা আসবে ঠিক ওই পরিমাণ ফ্লাক্সটা যদি নির্গত হয়ে যায়, তাহলে ওই ক্ষেত্রে এই ক্ষেত্রটার ডাইভারজেন্সকে আমরা বলি হচ্ছে 0। তাহলে কোন একটা ক্ষেত্রের ডাইভারজেন্স 0, এই কথা দ্বারা আমরা কি বুঝবো, এই ক্ষেত্রটাতে যে পরিমাণ ফ্লাক্স আসছে ঠিক একই পরিমাণ ফ্লাক্স নির্গত হয়ে যায়। আর এই ঘটনাটাকে আমরা একটা স্পেশাল নাম দিই, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে সলিনয়েডাল, সলিনয়েডাল। তাহলে আমরা এই জিনিসটা তোমাদের ভর্তি পরীক্ষা আসে যে সলিনয়েডাল এটা কখন হবে, যখন কোন একটা ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স 0 হয়, তখন আমরা তাকে বলি হচ্ছে সলিনয়েডাল। আর যখন ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স নেগেটিভ হয়, তখন এটার একটা আমরা নাম দিই, এটাকে আমরা বলি হচ্ছে সিঙ্ক, এটাকে আমরা কি বলি, সিঙ্ক। তাহলে আসো আমরা এই 3টা বৈশিষ্ট্য থেকে যদি আরেকটু বৈশিষ্ট্য দেখি, তুমি খেয়াল করো তো কোন একটা ক্ষেত্রের ডাইভারজেন্স প্লাস, এই কথার মানেটা কি খেয়াল করো। আমরা এবার যদি চিত্রের মাধ্যমে এই জিনিসগুলো একটু দেখাই, তো মনে করো এখানে আমাদের একটা ক্ষেত্র আছে, এই ক্ষেত্রের থেকে ফ্লাক্স নির্গমন হচ্ছে, এই ফ্লাক্স থেকে, সরি, এই ক্ষেত্র থেকে বা এই ফিল্ড থেকে তোমার ফ্লাক্স নির্গত হচ্ছে। তাহলে বলো তো আমরা এখানে বলতে পারবো যে এই ক্ষেত্রটার ডাইভারজেন্স কি হবে বলো তো, ফ্লাক্স যেহেতু নির্গত হচ্ছে, আমরা বলতে পারবো এই ক্ষেত্রটার ডাইভারজেন্স হবে পজিটিভ। তাহলে আমরা এখানে লিখলাম ডাইভারজেন্স অফ ভি সমান সমান ডেল ভি, এটা কি এই ক্ষেত্রে পজিটিভ। আর এখানে আরেকটা ক্ষেত্র নিলাম, মনে করে এটা আরেকটা ক্ষেত্র, এখানে হচ্ছে তোমার ফ্লাক্স আসতেছে, এখানে হচ্ছে ফ্লাক্স আসতেছে। তাহলে বলো তো এই ক্ষেত্রে আমরা এটাকে কি লিখতে পারবো, এই ফিগারগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে আসে, একাডেমিকও আসে, অ্যাডমিশনেও আসে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডাইভারজেন্স ভি সমান সমান হচ্ছে ডেল ডট ভি সমান সমান হচ্ছে নেগেটিভ। এখন আমাদের থার্ড কন্ডিশন আমাদের সলিনয়েডাল, ওইটা কি, যে কোনো একটা ক্ষেত্রে যে পরিমাণ ফ্লাক্স আসবে ঠিক ওই পরিমাণ ফ্লাক্স যদি নির্গত হয়, তাহলে আমরা বলি হচ্ছে এই ক্ষেত্রে তার ডাইভারজেন্সটা হচ্ছে 0। তাহলে আবার আসো আমরা এই দুইটার কন্ডিশনে যদি আসি, আমরা এবার এই দুইটা জিনিসের দিকে একটু খেয়াল করো।
এখন এই দুইটাকে তুমি হচ্ছে একটা বেলুন হিসাবে চিন্তা করো, এই দুইটাকে একটা বেলুন হিসাবে চিন্তা করো এবং মনে করো এইগুলার ভিতরে হচ্ছে তরল পদার্থ আছে। তাহলে তুমি খেয়াল করো তো, একটা বেলুনকে যদি তুমি চারিদিকে এভাবে টানো, খেয়াল করো একটা বেলুনকে আমরা যদি চারিদিকে এভাবে টানি, বলতো বেলুনটা প্রসারিত হবে। তাহলে বেলুনটা যদি প্রসারিত হয় বলতো তার আয়তনটা বৃদ্ধি পাবে। আয়তন যদি বৃদ্ধি পায় বলতো আমরা ঘনত্ব রো ইজ ইকুয়াল জানি হচ্ছে m/v। তাহলে রো এর সাথে ভি এর সম্পর্কটা কি? রো এর সাথে ভি এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে তুমি খেয়াল করো তো, তোমার এটাকে আমরা যখন এইভাবে টান দিচ্ছি তোমার আয়তনটা বেড়ে যাচ্ছে। আয়তন যদি বেড়ে যায় তাহলে তোমার ঘনত্বটা কি হবে বলতো? কমে যাবে। তাহলে এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে যে তরল পদার্থের ক্ষেত্রে তোমার হচ্ছে আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে ঘনত্বটা হ্রাস পায়। কখন? দেখো তো, ফ্লাক্স যদি নির্গত হয়, ফ্লাক্স নির্গত হয় কখন বলতো? পজিটিভ হলে। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো তরল পদার্থের ক্ষেত্রে ডাইভারজেন্স যদি পজিটিভ হয় তাহলে আমরা বুঝবো হচ্ছে তার আয়তন বৃদ্ধি পাবে, ঘনত্বটা হ্রাস পাবে। এবার ওই বেলুনটাকে মনে করো তুমি কম্প্রেস করতেছো, চারদিক থেকে চাপ দিচ্ছ, তাহলে কি হবে বলতো? বেলুনের আয়তনটা কমে যাবে। আয়তন যদি কমে যায় তাহলে হচ্ছে কি হবে বলতো? ঘনত্বটা বেড়ে যাবে। তাহলে আয়তন কোন কন্ডিশনে কমবে? তোমার ডাইভারজেন্স যদি নেগেটিভ হয় তাহলে তরল পদার্থের আয়তন কমে যাবে, কারণ কি চারদিক থেকে তার উপর চাপ পড়বে আর তোমার ঘনত্বটা বেড়ে যাবে। তাহলে দেখো এগুলা মুখস্থ করার কিছুই নাই, তুমি যদি বুঝো তাহলে দেখবে একেবারেই সহজ। তো ভাইয়া এতক্ষণ যা বলছি দেখো এই পাশে তোমরা লিখে রাখছি, এই জিনিসগুলো একটু খাতায় সুন্দর করে তুলে নাও। প্রথম যে বৈশিষ্ট্যটা দেখো, এটি একটি স্কেলার রাশি, তো আমরা একটু পরে দেখাবো এটা কিভাবে স্কেলার হয়। এর সাহায্যে ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করা যায়, আমরা একটু পরেই দেখব। দেখো আমরা এই যে এখন যে বৈশিষ্ট্যগুলো আছে, এর মান প্লাস হলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়। তাহলে দেখো এর মান যখন প্লাস হবে তাহলে চারদিকের থেকে তুমি টেনে নিয়ে যাবা, তাহলে এর আয়তনটা বেড়ে যাবে, ঘনত্বটা কমে যাবে। দেখো প্লাস হলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায় কিন্তু ঘনত্ব হ্রাস পায়। তারপর মাইনাস হলে কি হয় বলতো? আমরা তরলটাকে চারদিক থেকে প্রেসার দিলে এটা কি হবে? সংকুচিত হয়ে যাবে, আয়তন কমে যাবে, ঘনত্ব বেড়ে যাবে। খেয়াল করো এর মান মাইনাস হলে তরল পদার্থের আয়তন হ্রাস পায় কিন্তু ঘনত্ব বৃদ্ধি পায়। তারপরে দেখো এর মান প্লাস হলে কোন বিন্দু বা ক্ষেত্রতে ফ্লাক্স নির্গত হয়, এর মান মাইনাস হলে কোন বিন্দু বা ক্ষেত্রে ফ্লাক্সের আগমন হয়। দেখো ফ্লাক্সের আগমন হয়, আর একে হচ্ছে আমরা কি বলি? সিঙ্ক বলি। আর এর মান শূন্য হলে আগত ও নির্গত ফ্লাক্সের পরিমাণ শূন্য। তো এই জিনিসগুলো তোমরা একটু খাতায় তুলে নাও, আশা করি তোমরা বুঝতে পারছো। তা আমরা আসো এখান থেকে একটা ম্যাথ যদি করি, এই ম্যাথটা ভাই এখানে একটা ম্যাথ লিখে রাখছি, খেয়াল করো। আর ফিগারগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা ফিগারগুলো একটু এঁকে নাও। তো আসো আমরা মনে করো একটা ভেক্টর আমাদেরকে দেওয়া আছে, a ভেক্টর সমান সমান হচ্ছে 3x স্কয়ার z i ক্যাপ প্লাস xy z স্কয়ার j ক্যাপ মাইনাস x কিউব y স্কয়ার z k ক্যাপ। মনে করো তোমাকে একটা ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে এই ক্ষেত্রটার 1 1 বিন্দু হতে, খেয়াল করে আমরা কি লিখলাম? 1, 0, 1 বিন্দু হতে ফ্লাক্স নির্গত হবে কিনা, ফ্লাক্স নির্গত হবে কিনা, তাহলে তোমাকে এটা নির্দেশ করছে। এখন তুমি খেয়াল করো তো, কোন একটা ভেক্টর ক্ষেত্র থেকে বা কোন একটা পয়েন্ট থেকে বা ভেক্টর ফিল্ড থেকে ফ্লাক্স নির্গত হবে কিনা আমরা কন্ডিশনগুলো মাত্র বুঝছি। তাহলে আমাকে কি করতে হবে বলতো? এই যে ভেক্টর ক্ষেত্রটা দেওয়া আছে এটার তোমাকে ডাইভারজেন্স বের করতে হবে। ডাইভারজেন্সের মান যদি প্লাস হয় আমরা বলবো হ্যাঁ এই পয়েন্টটা থেকে ফ্লাক্স নির্গত হবে। ডাইভারজেন্স যদি নেগেটিভ হয় আমরা বলবো এখান থেকে ফ্লাক্স নির্গত হবে না। তো আসো আমরা যদি ডাইভারজেন্স বের করি, যে ডাইভারজেন্স অফ এ সমান সমান ডেল ডট এ, তাহলে আসো আমরা ডেল ডট এ যদি বের করি, ডেল মানে হচ্ছে ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে। ডট হচ্ছে এ, এর মানটা আমরা যদি লিখে ফেলি 3x স্কয়ার z i ক্যাপ প্লাস 3xy z স্কয়ার j ক্যাপ মাইনাস x কিউব y z k ক্যাপ। তো ডাইভারজেন্সটা আমাদের ক্যালকুলেশন একেবারেই সহজ। তুমি মনে রাখবা যে তোমার এইখানে যে অপারেট করব আমরা, তোমাকে সেম জিনিসে অপারেট করতে হবে। যেমন এটা মানে কি? দেখো এই অপারেটরটা কার সাথে আছে বলো তো? আই এর সাথে, তাহলে সে হচ্ছে এখানের আই কে অপারেট করতে পারবে।
দেখো এখানে ডট দেওয়া আছে, তোমরা ডট গুণন জানো যে ডট গুণন আমরা কি করি বলতো, i এর সহগে গুণ করো, j এর সহগে গুণ করো, k এর সহগে গুণ করো, ঠিক একই ভাবে। তাহলে এইখানে i এর সহগ এই পাশে কত খেয়াল করো, এই পাশে i এর সহগ ডেল x, এখানে i এর সহগ কত 3x²z, শেষ এটার কাজ। তারপরে j এর সহগ গুণ, এখানে j এর সহগ হচ্ছে ডেল y, আর এখানে j এর সহগ হচ্ছে 3xyz²। এখানে z এর সহগ k এর সহগ যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে এখানে প্লাস এখানে প্লাস মাইনাস হয়ে গেল, ডেল z, আর এখানে আছে x³ yz। এখন তুমি যদি এটাকে অপারেট করো তাহলে এটা হচ্ছে কার অপারেটর বলতো, x এর অপারেটর। সে যদি x কে অপারেট করে, এখানে 3 দুগুণে 6, 6x, তারপর আসবে হচ্ছে z, প্লাস এটা হচ্ছে y এর অপারেটর, y কে অপারেট করলে আসবে হচ্ছে 3x, তারপর হচ্ছে z², এটা হচ্ছে z এর অপারেটর, z কে অপারেট করলে আসবে হচ্ছে x³ y। তাহলে তুমি খেয়াল করো আমরা ডাইভারজেন্সটা পেয়ে গেলাম। এখন আমাদেরকে বলছে এত বিন্দু হতে ফ্লাক্স নির্গত হবে কিনা, তাহলে ডাইভারজেন্সে আমরা এখন এই বিন্দুটা যদি বসায় দাও তাহলে হচ্ছে এখন 1,0,1 বিন্দুতে ডাইভারজেন্স অফ v সমান সমান, তুমি খেয়াল করো তো কত আসে, আমরা যদি বিন্দুটা বসায় দাও এখানে 6, x এর মান কত দেখো, আমরা একটু আগে দেখছি সিরিয়ালে বিন্দুগুলো দেওয়া থাকে x y z, x এর মান 1 ডট, z এর মান হচ্ছে 1 প্লাস 3xz², তাহলে 3x এর মান হচ্ছে 1 ডট z², z এর মান হচ্ছে তোমার 1², তারপর হচ্ছে মাইনাস x³, তাহলে x এর মান হচ্ছে 1 কিউব ডট y এর মান কত 0। তাহলে এখান থেকে আমাদের আসে 6 যোগ হচ্ছে 3 সমান সমান হচ্ছে 9। তাহলে এইখানে দেখো আমরা ডাইভারজেন্সটা বের করলাম, ডাইভারজেন্সের ভ্যালুটা আসলো কত 9। এখন এই 9 মানটার চেয়েও আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই ডাইভারজেন্সটা পজিটিভ আসলো নাকি নেগেটিভ আসলো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো তুমি খেয়াল করো তো আমাদের যে ডাইভারজেন্সটা আমরা বের করছি সেটা আসছে কত +9। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমরা যে ভ্যালুটা পাইছি যে ডাইভারজেন্স অফ v, এটা পাইছি আমরা কি বলতো পজিটিভ। তাহলে দেখো আমরা এখান থেকে অনেকগুলো অ্যানসার বলতে পারি এবং তোমার সৃজনশীলে স্যাররা অনেকভাবে প্রশ্নের উত্তর চাইতে পারে। দেখো আমরা সবগুলা প্রশ্নের উত্তরই সেম। আমরা ডাইভারজেন্স প্লাস আসলো, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বলতো, আমাদের যেহেতু ডাইভারজেন্স প্লাস, আমাদের এই ক্ষেত্রটা বা এই বিন্দুটা থেকে তোমার ফ্লাক্সটা কি হবে বলতো নির্গমন হবে। আবার আমরা বলতে পারি যে এটা যদি কোনো একটা তরল পদার্থ হতো তাহলে এর আয়তনটা কি হবে বলতো, যেহেতু পজিটিভ তাহলে আয়তনটা বৃদ্ধি পাবে, ঘনত্বটা হ্রাস পাবে। তার মানে স্যারে তোমাকে এটাও চাইতে পারতো যে এখানে এই ক্ষেত্রে তোমার একটা কোনো তরল পদার্থের আয়তন বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে, তারও অঙ্কের অ্যান্সার সেম, আমাদের প্লাস আসছে, তাহলে আমরা বলবো যে আয়তনটা বৃদ্ধি পাবে, ঘনত্বটা হ্রাস পাবে। তো একই ভাবে মনে করো ভাইয়া বুঝার জন্য এই ম্যাথটার অ্যান্সার আসলো মনে করো নেগেটিভ, ডেল ডট ভি এটা মনে করো আসলো হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা এখান থেকে কি কি অ্যান্সার বলতে পারতাম, আমরা এখান থেকে অ্যান্সার বলতে পারতাম যে এই ক্ষেত্রটা থেকে, খেয়াল করো এই ক্ষেত্রটা থেকে কি হবে বলতো ফ্লাক্সের আগমন ঘটবে, এই ক্ষেত্র থেকে ফ্লাক্স নির্গমন হবে না। আবার এটা যদি তরল পদার্থ হতো আমরা বলতে পারতাম এটার আয়তনটা সংকুচিত হবে, তোমার ঘনত্বটা বৃদ্ধি পাবে। খেয়াল করো আমরা এখন হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এখন যতটুকু পড়াইছি এখান থেকে যে এমসিকিউ গুলো আসছে ভাইয়া তোমাদেরকে এগুলো একটু যদি সলভ করে দিই। তো এইখানে ভাইয়া দেখো প্রশ্নগুলো লিখে রাখছি, তোমরা একটু প্রশ্নগুলো একটু খাতায় তুলে নাও, তাহলে হচ্ছে তোমাদের একটু সুবিধা হবে, তোমরা এই প্রশ্নগুলো একটু তুলে নাও। তো ফার্স্টে আসো আমরা একেবারে লাস্টে যে প্রশ্নটা আছে এটা দিয়ে একটু যদি দেখো, ইসলামী ইউনিভার্সিটিতে আসছে, তোমাকে কি বলা হচ্ছে দেখো ডেল ডট ভি দ্বারা কি বুঝো, খেয়াল করো তো ডেল ডট ভি দ্বারা কি বুঝো। তো অপশনে ছিল এইরকম, অপশন এ তে ছিল হচ্ছে জি আর এ ডি গ্রেড ভি, অপশন বি তে ছিল হচ্ছে ডাইভারজেন্স অফ ভি, অপশন সি তে ছিল হচ্ছে সি ইউ আর এল কার্ল ভি, আর অপশন ডি তে ছিল হচ্ছে নান। তো তুমি খেয়াল করো আমরা এখানে বলা হচ্ছে ডেল ডট ভি দ্বারা কি বুঝো, আমরা জানি এটা দ্বারা কি বোঝায় বলতো ডাইভারজেন্স অফ ভি, তাহলে এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে হচ্ছে বি, ডাইভারজেন্স অফ ভি। এরপরে খেয়াল করো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা আসছে, আমরা যদি এই প্রশ্নটাতে আসি ভাইয়া দেখো তোমরা নিজেরাই পারবা, তারপর ভাই একটু সলভ করে দিই।
তোমাকে বলা হচ্ছে যে ডেল ডট আর এটার মান কত, এবং আর এর মান তোমাকে বলে দিছে। তাহলে আমরা একটু যদি লিখি ডেল, এটা মানে আমরা জানি ডেল ডেল এক্স অফ আই ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে, এটা হচ্ছে তোমার ডেল এর মান। আর আর এর মান তোমাকে বলে দিছে কত, ডট এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটা হচ্ছে তোমার আর এর মান। তা আমরা জানি গুণ করলে কিভাবে কিভাবে গুণ করতে হয়, আই এর সহগ আই এর সহগ, জে এর সহগ জে এর সহগ, কে এর সহগ কে এর সহগ গুণ করতে হয়। তো তুমি গুণ করো, এখানে আমাদের আই এর সহগ কত বলতো, ডেল ডেল এক্স, এখানে আই এর সহগ এক্স, তাহলে তুমি যদি গুণ করো আসবে হচ্ছে ডেল ডেল এক্স অফ এক্স প্লাস জে এর সহগ ডেল ডেল ওয়াই, এখানে হচ্ছে ওয়াই, তাহলে গুণ করলে আসবে ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল ওয়াই প্লাস কে এর সহগ গুণ, তাহলে এখানে আসবে হচ্ছে ডেল জেড ডিভাইডেড বাই ডেল জেড। তাহলে তোমরা জানো এক্স এর সাপেক্ষে এক্স কে অপারেট করলে কত হবে, 1 হবে, ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে অপারেট করলে 1 হবে, জেড এর সাপেক্ষে জেড কে অপারেট করলে হচ্ছে 1 হবে। তাহলে 1 প্লাস 1 প্লাস 1 সমান সমান হচ্ছে 3। তাহলে দেখো এখান থেকেও তুমি অনেকগুলো অ্যান্সার বলতে পারো। দেখো ডাইভারজেন্সটা আসছে আমাদের কি পজিটিভ, তাহলে আমরা বলতে পারি এই ভেক্টরটা যে ক্ষেত্রের ওই ক্ষেত্র থেকে আমাদের কি হবে বলতো, ফ্লাক্সটা নির্গমন ঘটবে। এরপরে খেয়াল করো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা যে ফিগারগুলো আঁকছি ওই ফিগারগুলো দিয়ে একটা প্রশ্ন দিছে। তো এটাও একটু তোমরা নিজেরা আগে চেষ্টা করো, না পারলে তারপর আবার ভিডিওটাতে দেখো। বলা হচ্ছে নিচের কোণটির ক্ষেত্রে ডাইভারজেন্স অফ ভি ইজ ইকুয়াল হচ্ছে 0, ডেল ডট ভি এর মান 0, তোমাকে কোণটার জন্য জিজ্ঞেস করছে। তো খেয়াল করো অপশন এ, অপশনের ক্ষেত্রে কি হবে বলতো, দেখো অপশন এ থেকে হচ্ছে ফ্লাক্স নির্গমন ঘটতেছে, তাহলে আমরা জানি ডাইভারজেন্স অফ ভি প্লাস হলো হচ্ছে ফ্লাক্স নির্গমন ঘটে, তার মানে এটা ভুল। 2 নাম্বার অপশন কি, ডাইভারজেন্স অফ ভি ইকুয়াল হচ্ছে মাইনাস যদি হয় তাহলে ফ্লাক্স আসে। সি নাম্বারটা হচ্ছে আমাদের ডাইভারজেন্স অফ ভি ইকুয়াল যদি 0 হয় তাহলে আমাদের যে পরিমাণ ফ্লাক্সের আগমন ঘটে ঠিক ওই পরিমাণ ফ্লাক্সটাই নির্গমন হয়। তাহলে আমাদের অপশন হচ্ছে কোনটা কারেক্ট হবে এই ক্ষেত্রে, সি নাম্বার অপশনটা। এরপরে দেখো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা আছে, ভাইয়া যদি এই প্রশ্নটা একটু দেখাই, তো খেয়াল করো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি বলছে, দেখো কোন বিন্দুতে বৈদ্যুতিক ক্ষেত্র ই এর উপাংশ, দেখো কি বলছে, ই এর উপাংশ স্থানাঙ্কের সমান হলে, বলতো ই এর উপাংশ স্থানাঙ্কের সমান হলে, এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছে আমরা যদি একটু বুঝাই। খেয়াল করো তো কোন একটা ভেক্টর আমরা মনে করলাম এ একটা ভেক্টর, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে axi প্লাস ayj প্লাস az k, এটা হচ্ছে আমরা যে কোনো ভেক্টরের সাধারণ ফর্ম হচ্ছে ইন 3D, তার ফর্মটা হচ্ছে এটা। তাহলে এইখানে যে মানগুলা পাইছি এই জিনিসগুলাকে আমরা বলি হচ্ছে ভেক্টরের উপাংশ। কি বলি আমরা, যে এটা হচ্ছে তোমার মূল ভেক্টরটা যেটা হচ্ছে 3 ডাইমেনশনাল, যেটা কত ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল। তাহলে এই 3 ডাইমেনশনাল ভেক্টরটার এটা হচ্ছে x অক্ষের উপাংশ, এটা হচ্ছে y অক্ষের উপাংশ, এটা হচ্ছে z অক্ষের উপাংশ। তাহলে উপাংশ জিনিসটা আমরা বুঝতে পারলাম। এবার তোমাকে কি বলছে খেয়াল করো, ই এর উপাংশ স্থানাঙ্কের সমান হলে, এই কথার মানে কি, ই এর উপাংশ স্থানাঙ্কের সমান হলে এই কথাটার মানে বোঝাচ্ছে ই যদি একটা ভেক্টর ক্ষেত্র হয় তাহলে এটাকে বলা হচ্ছে স্থানাঙ্কের সমান। স্থানাঙ্ক বলতে কি বুঝি আমরা বলতো, এক্স ওয়াই জেড। তাহলে এর একটা উপাংশ হচ্ছে এক্স এর সমান, তাহলে এক্স আই ক্যাপ, একটা উপাংশ হচ্ছে ওয়াই এর সমান, তাহলে ওয়াই জে ক্যাপ, একটা উপাংশ হচ্ছে জেড এর সমান, তাহলে হচ্ছে জেড কে ক্যাপ। তাহলে এই হচ্ছে তোমার, তারা বাংলায় যে কথাটা বলছে আমরা তাকে যদি লিখি তাহলে হচ্ছে এটা হবে। অর্থাৎ ই একটা ভেক্টর যার উপাংশ স্থানাঙ্কের সমান, এই কথার মানে হচ্ছে এক্স অক্ষের উপাংশ, দেখো এক্স অক্ষের সমান লিখলাম, ওয়াই অক্ষের উপাংশ ওয়াই এর সমান লিখলাম, জেড অক্ষের উপাংশ জেড এর সমান লিখলাম। তাহলে তোমাকে বলা হচ্ছে ডেল ডট ই, দেখো এটা এখন তুমি নিজেই পারবা, তাহলে হচ্ছে ডেল ডট ই সমান সমান তোমরা যদি বের করো তাহলে আমরা এখানে ডেল মানে লিখি ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে। তাহলে ডট দিয়ে আমরা হচ্ছে ই এর মানটা বসাও, তাহলে কত আসবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস হচ্ছে জেড কে। তাহলে আমরা এখন গুণ তো পারি, আই আই এ গুণ হবে, জে জে গুণ হবে, তাহলে ডেল ডেল এক্স অফ এক্স প্লাস ডেল ডেল ওয়াই অফ ওয়াই প্লাস ডেল ডেল জেড অফ জেড। তাহলে এটাকে করলে 1 প্লাস 1 প্লাস 1 সমান সমান আসবে হচ্ছে 3।
তো খেয়াল করো আমাদের এইখান থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যে প্রশ্নগুলো আসছে ভাইয়া তোমাদেরকে ওইগুলো সলভ করে দিলাম। এইখান থেকে ভাইয়া তোমাদেরকে একটা ম্যাথ দিচ্ছি, এটা তোমরা হচ্ছে করবা। যদি কেউ মিলাইতে না পারো অবশ্যই ভাইয়াকে কমেন্ট করে জানায় দিবা, ভাইয়া তাহলে অবশ্যই তোমাদেরকে সলভ করে দিব। তো এখান থেকে একটা ম্যাথ দিচ্ছি। খেয়াল করো যে আমাদের মনে করো যে v সমান সমান হচ্ছে 3x² zi প্লাস xyz² j মাইনাস x³ তোমার হচ্ছে y² z b k ক্যাপ। খেয়াল করো আমরা এরকম একটা ভেক্টর ফিল্ড দিলাম। যদি ইহা সলিনয়েডাল হয়, সলিনয়েডাল হয়, এখন তোমাকে আমরা বিন্দুটা বলি যদি ইহা 1 0 1 বিন্দুতে, সরি 1 1 না 1 1 1 বিন্দুতে সলিনয়েডাল হয়, সলিনয়েডাল হয়, তাহলে b হচ্ছে what। এই ম্যাথটা তোমরা একটু বাসায় চেষ্টা করবা, ভাই একটু বুঝাই দিচ্ছি। দেখো তোমাকে ভেক্টর ফিল্ডটা ভাইয়া বলে দিছি, এবং এই ভেক্টর ফিল্ডে দেখো ভাইয়া হচ্ছে একটা আননোন রাশি b ব্যবহার করছি, তাই না? একটা আননোন রাশি b ব্যবহার করছি। তো তোমাকে বলা হচ্ছে যদি ইহা 1 1 1 বিন্দুতে সলিনয়েডাল হয়, তাহলে এখানে যে আননোন যে রাশিটা আসছে এই b এর মানটা কত। তো তুমি এটা কিভাবে করবা? আমরা সলিনয়েডালের কন্ডিশনটা আমরা কি জানি বলো তো, যে আমাদের ডাইভারজেন্স অফ v ইজ ইকুয়াল যদি 0 হয় তাহলে তাকে আমরা বলি হচ্ছে সলিনয়েডাল। তাহলে তুমি এই ভেক্টরটার ডাইভারজেন্স বের করবা, তারপর তোমাকে বিন্দুটা বলে দিছে 1 1, তারপর 1 1 বিন্দুতে ডাইভারজেন্স বের করবা, শর্ত মতে ওইটা সমান সমান 0, এটা দিলে তুমি b এর মানটা পেয়ে যাবে। পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে কার্ল। তো আমরা ডাইভারজেন্স যারা যেমন বুঝলাম যে কোন একটা ক্ষেত্রের বা কোন একটা ভেক্টর ফিল্ড থেকে তোমার ফ্লাক্স নির্গমন ঘটবে নাকি ওই ক্ষেত্রে ফ্লাক্স আবগমন ঘটবে, এই জিনিসটা হচ্ছে আমরা ডাইভারজেন্স থেকে বুঝতে পারি। এখন ঠিক একইভাবে কার্ল এই জিনিসটা কি বোঝায় আমরা এখন যদি একটু খেয়াল করি, তো মনে করো আমাদের একটা ভেক্টর ফিল্ড আছে হচ্ছে v, এটা হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র। এখন এই ভেক্টর ক্ষেত্রটার কার্ল এটাকে ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে প্রকাশ করি আগে ওইটা শিখি, তারপর আমরা ফিজিক্যাল মিনিংটা শিখব। তাহলে CURL কার্ল v এটাকে আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করি হচ্ছে ডেল ক্রস হচ্ছে v, এটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করি। কিন্তু তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে কার্ল বলতে তুমি কি বুঝো, তুমি বলে দিলা ডেল ক্রস v, সে কিন্তু এটা দ্বারা কিচ্ছুই বুঝবে না। তাহলে আমাদেরকে ফিজিক্যাল মিনিংটা বুঝতে হবে যে কার্ল জিনিসটা আলটিমেটলি কি, বা আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে দেখি বা বুঝি এই জিনিসটা। তো খেয়াল করো আমরা মনে করলাম আমরা এইখানে একটা মনে করো নদী আছে, এখানে একটা নদী আছে, এই নদীতে হচ্ছে স্রোত প্রবাহিত হচ্ছে, এই নদীতে আমাদের স্রোত প্রবাহিত হচ্ছে। তো ভাই লাল কলমটা দিয়ে হচ্ছে স্রোতটাকে দেখাইলাম, মনে করো এই দিক থেকে এই দিকে হচ্ছে আমাদের স্রোতটা প্রবাহিত হচ্ছে। তো খেয়াল করো তো আজকের ক্লাসের একেবারে শুরুতে আমরা হচ্ছে স্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্র দেখছি। তাহলে বলো তো একটা প্রবাহমান নদী সেই স্কেলার ক্ষেত্র হবে নাকি ভেক্টর ক্ষেত্র হবে? তুমি অলরেডি বুঝতে পারতেছো, বলতে এটা আমাদের কি হবে, একটা ভেক্টর ক্ষেত্র। তাহলে এই ভেক্টর ক্ষেত্রের অসংখ্য কণা আছে, তাহলে এই ভেক্টর ক্ষেত্রের মনে করো এইখানে আমরা একটা লাঠি রাখলাম, এই বিন্দুতে কি রাখলাম, একটা লাঠি রাখলাম। এখন তুমি খেয়াল করো তো আমাদের এইখান থেকে যে পানিটা ফ্লোটা আসতেছে, আমরা মনে করো তিনটা পানির ফ্লোকে দেখাইলাম, এই তিনটা পানির ফ্লো যদি সমান হয়, খেয়াল করো এই তিনটা পানির ফ্লো যদি সমান হয়, আর আরেকটা নিলাম মনে করো আমরা এটা আরেকটা, আমরা মনে করো এটা একটা ভেক্টর ফিল্ড, এটা আরেকটা ভেক্টর ফিল্ড, এখানেও তুমি একটা মনে করো লাঠি রাখছো, খেয়াল করো আমরা এখানেও একটা লাঠি রাখলাম, মনে করো এখানেও একটা, সরি এখানেও আমরা একটা সোজা লাঠি রাখলাম মনে করো। তো এখন খেয়াল করো এই ক্ষেত্রে তোমার উপরের যে পানির ফ্লোটা আছে, উপরে পানির ফ্লো একটু বেশি, নিচের পানির ফ্লোটা তার চেয়ে একটু কম মনে করো, মানে আস্তে আসতেছে।
এই পানির ফ্লোটা আর একটু কম, মনে করো এইভাবে আসতেছে। তাহলে তুমি খেয়াল করো এই দুইটা ফিল্ডের কথা একটু যদি চিন্তা করো, তাহলে আমরা এখানে একটা ভেক্টর ফিল্ড নিলাম পানি প্রবাহের, এখানেও একটা ভেক্টর ফিল্ড নিলাম পানি প্রবাহের। এই ক্ষেত্রে পানির প্রতিটা কণার ভেলোসিটি সেম, কিন্তু এই ক্ষেত্রে উপর দিয়ে যে পানিগুলা প্রবাহিত হচ্ছে তাদের ভেলোসিটি বেশি, নিচের গুলা ধীরে ধীরে কম। তাহলে তুমি একটু যদি চিন্তা করো, এখানে একটা লাঠি আছে, এই লাঠিটাকে তুমি প্রত্যেকটা পয়েন্টে লাঠির সমানভাবে যদি ধাক্কা দাও, বলতো এই লাঠিটা এইভাবে সমানভাবে সামনের দিকে চলে যাবে। কিন্তু তুমি যদি উপর দিয়ে বেশি পরিমাণ ধাক্কা দাও নিচের তুলনায়, তুমি খেয়াল করতো এই লাঠিটা এভাবে রোটেট করবে, তাই না? এই লাঠিটা এভাবে রোটেট করবে বা এই লাঠিটা এখানে ঘুরবে। অর্থাৎ এই ক্ষেত্রে যেহেতু সবগুলা পানি কণার ভেলোসিটি সমান, তোমার এই লাঠিটা এভাবে মুভ করে চলে যাবে, অর্থাৎ এই লাঠিটার কোনো ঘূর্ণন হবে না। কিন্তু এই ক্ষেত্রে তুমি খেয়াল করো উপরের যে পানিটা তার ভেলোসিটি বা তার ফ্লোটা যেহেতু বেশি, তুমি খেয়াল করো এই লাঠিটার মধ্যে একটা ঘূর্ণন তৈরি হবে। দেখো লাঠিটা কি করবে? ঘূর্ণন দিবে। তাহলে আমরা বলতে পারি এই ভেক্টর ফিল্ডটার একটা ঘূর্ণন প্রবণতা, এই ভেক্টর ফিল্ডটার একটা ঘূর্ণন প্রবণতা আছে, বা এই ভেক্টর ফিল্ডের হচ্ছে ঘূর্ণন আছে। কিন্তু এই ভেক্টর ফিল্ডটাতে আমরা দেখতে পাচ্ছি কোন একটা বস্তুকে রাখলে তার কোনো রোটেশন হয় না, সে হচ্ছে ডিরেক্ট এভাবে চলে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এর কোনো ঘূর্ণন প্রবণতা নাই। তাহলে কার্ল যারা হচ্ছে আমরা যে কোনো একটা ভেক্টর ক্ষেত্রের ঘূর্ণন প্রবণতা আছে নাকি নাই, এই জিনিসটা আমরা বুঝি হচ্ছে কোন একটা ভেক্টর ক্ষেত্রের কার্ল যখন বের করি। অর্থাৎ একটা ভেক্টর ক্ষেত্রের যদি কার্ল থাকে, খেয়াল করো কথাটা, একটা ভেক্টর ক্ষেত্রের যদি কার্ল থাকে তাহলে আমরা বলি হচ্ছে তার ঘূর্ণন প্রবণতা আছে বা ওই ভেক্টর ফিল্ডটা হচ্ছে ঘূর্ণনশীল। আর যদি কোনো একটা ভেক্টর ফিল্ডের কার্ল না থাকে, অর্থাৎ কার্ল শূন্য হয়, তাহলে আমরা ওই ভেক্টর ফিল্ডটাকে বলি অঘূর্ণনশীল। যেমন এইখানে খেয়াল করো এই ভেক্টর ফিল্ডটার কিন্তু অঘূর্ণনশীল প্রবণতা, কারণ কি এখানে যেহেতু সবাই সমানভাবে ফ্লো হচ্ছে, এরা কিন্তু এটাকে ঘুরাইতে পারে না। কিন্তু এই ক্ষেত্রে দেখো ভেক্টর ফিল্ডটা এই লাঠিটাকে রোটেট করতেছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? যে কার্ল, আমরা মনে করি এখানে যে ভেক্টর ফিল্ডটা সেটা হচ্ছে ভি, এখানেও যে ভেক্টর ফিল্ডটা আমরা মনে করলাম হচ্ছে ভি। তাহলে হচ্ছে কার্ল ভি সমান সমান ডেল ক্রস ভি ইজ ইকুয়াল হচ্ছে 0 যদি হয় তাহলে আমরা তাকে বলি হচ্ছে অঘূর্ণনশীল। অঘূর্ণনশীল অর্থাৎ কোন একটা ভেক্টর ফিল্ডের যদি কোনো কার্ল না থাকে, অর্থাৎ কার্ল যদি শূন্য হয়, তাহলে ওই ভেক্টর ফিল্ডটাকে আমরা বলবো হচ্ছে অঘূর্ণনশীল। কিন্তু কার্ল যদি থাকে, বলতো কার্ল যদি থাকে এই কথার মানে কি? কার্ল ইজ নট ইকুয়াল 0। তাহলে হচ্ছে কার্ল যদি থাকে CURL ভি সমান সমান ডেল ক্রস ভি, এটা যদি ইজ নট ইকুয়াল 0 হয়, অর্থাৎ কি CURL কার্ল যদি থাকে তাহলে ঘূর্ণনশীল। তাহলে খেয়াল করো, আশা করি তুমি ফিজিক্যাল মিনিংটা এখন বুঝতে পারছো। তার মানে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে কার্ল বলতে আমরা কি বুঝি, আমরা সহজে বলবো যে কার্ল বলতে আমরা বুঝি হচ্ছে কোন একটা ভেক্টর ফিল্ডের বা কোন একটা ভেক্টর ক্ষেত্রের ঘূর্ণন প্রবণতা। অর্থাৎ এই ভেক্টর ফিল্ডটাতে যদি আমরা একটা বস্তু রাখি, ওই বস্তুটাকে ভেক্টর ফিল্ডটা রোটেট করতে পারবে কি পারবে না, এটা হচ্ছে আমরা ওই ভেক্টর ফিল্ডটার কার্ল বের করলে বুঝতে পারি। যদি কার্ল শূন্য হয়, এখান থেকে আমরা বুঝবো ওই ভেক্টর ফিল্ডের কোনো কি নাই, ঘূর্ণন নাই। যদি কার্ল 0 না হয়, অর্থাৎ কার্ল থাকে, তাহলে ওই ভেক্টর ফিল্ডের কি আছে বলতো? ঘূর্ণন আছে। তাহলে খেয়াল করো, আশা করি সবাই বুঝছো। এখন এখান থেকে তিনটা বৈশিষ্ট্য আছে, তোমরা একটু বৈশিষ্ট্য তিনটা লিখে নাও। যে ইহা একটি ভেক্টর রাশি, আমরা একটু পরে দেখবো যে কার্ল নিজে একটা ভেক্টর রাশি। কারণ কি তুমি খেয়াল করো তো ক্রস গুণন হয় এখানে, আমরা জানি ক্রস গুণন করলে নতুন একটা ভেক্টর উৎপন্ন হয়। তারপর ইহা একটি ভেক্টর ক্ষেত্রের ঘূর্ণন নির্দেশ করে। আমরা দেখলাম যে একটা ভেক্টর ক্ষেত্র রোটেট করবে কি করবে না, আমরা কার্লের সাহায্যে এটা বুঝি, যার কারণে ইহা একটা ভেক্টর ক্ষেত্রের ঘূর্ণন নির্দেশ করে। তোমরা চাইলে এই দুইটা ফিগার একটু এঁকে রাখতে পারো, তাহলে তোমরা নিজেরা বুঝতে সুবিধা হবে। যদি কোনো ভেক্টর ক্ষেত্রের কার্ল শূন্য হয় তবে তা অঘূর্ণনশীল। তাহলে খেয়াল করো, যদি কোনো ভেক্টর ক্ষেত্রের কার্ল শূন্য হয় তবে তা অঘূর্ণনশীল, অর্থাৎ তার কোনো রোটেশন নাই, যেটাকে ইংরেজিতে বলে তোমরা লিখে রাখতে পারো ইররোটেশনাল। আর যদি, তাহলে আমরা এখানে দেখো, তাহলে এটা অঘূর্ণনশীল, এটা একটু লিখে রাখো।
যদি কার্ল থাকে, ভাইয়া লিখে না, একটু লিখে নাও, যদি কার্ল থাকে তাহলে তা হচ্ছে ঘূর্ণনশীল। এই কার্লটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, যাই হোক না কেন, যে কার্ল থাকলেই সেটা হচ্ছে কি হবে বলতো, ঘূর্ণনশীল। আর যদি কার্ল না থাকে, অঘূর্ণনশীল। তাহলে আসো আমরা এখান থেকে যদি একটা ম্যাথমেটিক্স দেখি এবার। দেখো ভাই, একটা ম্যাথ লিখে রাখছি এখানে। এই ম্যাথটা যদি আমরা একটু দেখাই, যে এ একটা ভেক্টর দেওয়া আছে 3x² zi + xy z² j - x³ y² z কে আমরা একটা ভেক্টর দিয়ে দিলাম। এখন এই ভেক্টরটার আমরা কার্ল বের করব। তাহলে আমরা কি জানি, কার্ল এ, CURL, কার্ল এ, এই কথার মানে কি, ডেল ক্রস এ। কার্ল এ মানে কি, ডেল ক্রস এ। তাহলে ডেল মানে আমরা কি জানি, খেয়াল করো, ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে। তারপর হচ্ছে ক্রস, আমরা এর মানটা একটু যদি লেখো, এর মান কত আছে খেয়াল করো, 3x² zi + xy z² j - x³ y² z কে। তাহলে এটা হচ্ছে আমরা তোমার এর মানটা বসাইলাম। এখন আমরা ক্রস গুণন করব। তো তোমরা ক্রস গুণন পারো, তো আমরা যদি ক্রস গুণনটা করি তাহলে এখানে কি আসবে, i ক্যাপ j ক্যাপ আর হচ্ছে k ক্যাপ। তাহলে আমরা এখানে i j k লিখলাম। তাহলে i এর নিচে i এর সহগগুলো আসবে ডেল ডেল x, এখানে i এর সহগ কত দেখো, 3x² z। j এর নিচে j এর সহগটা আসবে, তাহলে ডেল ডেল y, তারপরে এখানে j এর সহগ কত আছে খেয়াল করো, xy z²। তারপরে এখানে কে সহগ আছে ডেল ডেল জেড, আর এখানে সহগ আছে হচ্ছে -x³ y² z। তাহলে আমরা লিখলাম। এখন তোমরা এখান থেকে এই জিনিসটার মান বের করতে পারো। আমরা যদি মান বের করি তাহলে খেয়াল করো কত আসবে। আমরা যখন i নিব তাহলে তোমরা জানো ওই বরাবর সারি কলাম কি করতে হয়, বাদ দিয়ে দিতে হয়। তাহলে বাদ যদি দিই, তোমার এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে ডেল ডেল ওয়াই ইন্টু -x³ y² z। তারপর এখানে মাঝখানে মাইনাস দিতে হয়, মাইনাস ডেল ডেল জেড, তারপর আসবে হচ্ছে xy z²। তাহলে আমরা একটাকে গুণ করলাম, তারপর আমরা এখানে মাইনাস দিলাম, মাইনাস হচ্ছে এবার আমরা জে নিলাম। তাহলে তুমি যখন জে নিবা তাহলে জে বরাবর তোমার সারি কলামগুলা বাদ চলে যাবে। তাহলে বাদ দেওয়ার পরে এই কোণায় এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে এবং মাঝখানে মাইনাস হবে। তাহলে তুমি গুণ করো, এটার সাথে আমরা যদি এটা গুণ করি দেখো কত আসবে, ডেল ডেল এক্স ইন্টু আমাদের আসবে হচ্ছে -x³ y² z মাইনাস, তাহলে কি হবে আমাদের এই দুইটা বাদ গেলে এবার এটার সাথে এটা হবে, তাহলে হচ্ছে ডেল ডেল জেড, আর এটার সাথে এটা করলে আসবে হচ্ছে 3x² z। তাহলে আমরা জে এর কাজ শেষ। এবার হচ্ছে লাস্ট কে এর কাজ। এটার জন্য আবার আসবে হচ্ছে প্লাস কে যদি নাও, তাহলে এবার কে বরাবর সারি কলাম বাদ দিয়ে দাও, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। তাহলে দেখো কত থাকে, ডেল ডেল এক্স, তাহলে আমরা এখানে আসবে হচ্ছে xy z² মাইনাস ডেল ডেল ওয়াই, তারপর এখানে আসবে হচ্ছে 3x² z। তাহলে আমরা গুণটা করলাম। এবার এখানে হচ্ছে তুমি ডিফারেন্সিয়েশনটা করো। দেখো আমরা যদি ডিফারেন্সিয়েশনটা করি তাহলে এখানে আসবে হচ্ছে i, তাহলে ডিফারেন্সিয়েশন করো। দেখো আমাদের ফার্স্ট এটা হচ্ছে y এর ভেরিয়েবল, তাহলে y কে যদি ডিফারেন্সিয়েশন করো দুইটা নেমে আসবে, তাহলে আসবে -2x³, তারপর আসে হচ্ছে y আর হবে হচ্ছে কত z। তারপর এটা হচ্ছে z এর ভেরিয়েবল, তাহলে z কে ডিফারেন্সিয়েট করলে আবার একটা z আসবে, তাহলে আসবে হচ্ছে -2xyz। আচ্ছা, এরপর আসে হচ্ছে -j, তাহলে -j আমরা এখানে যদি ডিফারেন্সিয়েশন করি, এটা হচ্ছে x কে ডিফারেন্সিয়েট করলে তাহলে এখানে আসবে -3x², তারপর হচ্ছে y²z, তারপরে এখানে ডিফারেন্সিয়েট করে z কে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে 3x² -3x²। তারপর লাস্টে আমরা এখানে x কে ডিফারেন্সিয়েট করে, x কে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে প্লাস k ক্যাপ, x কে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে yz² মাইনাস, এখানে দেখো কোনো y নাই, তাহলে এটা হয়ে গেল 0। তাহলে আমরা এই জিনিসটা পেলাম। তাহলে ভাই এটা মুছে দিলাম, এটা যেহেতু 0।
এখন তুমি খেয়াল করো, তাহলে আমরা পাইছি হচ্ছে সুতরাং ডেল ক্রস এ, এটার আমরা মান পেলাম কত, I মাইনাস 2x³ z মাইনাস 2xyz মাইনাস j হেড মাইনাস 3x² yz মাইনাস 3x² y² z মাইনাস 3x² প্লাস k হেড y z²। তাহলে আমরা এটা পেলাম। তাহলে এখন তোমাকে বলা হচ্ছে যে 1 মাইনাস 1 বিন্দুতে তাহলে আমাদের কার্লের মান কত হবে। তাহলে আমরা এই বিন্দুতে যদি কার্ল বের করি তাহলে আমরা কার্লটা পেয়ে গেলাম। দেখো প্রত্যেকটা একই জিনিস, তোমাকে কোনো বিন্দু যদি বলা হয় তোমার ফার্স্ট কাজ হচ্ছে ওই বিন্দুতে গ্রেডিয়েন্ট বের করে নিবা, তারপরে বিন্দুটা বসায় দিলে ওই বিন্দুর গ্রেডিয়েন্ট পেয়ে যাবা। কোন একটা বিন্দুতে যদি ডাইভারজেন্স বের করতে বলা হয় তাহলে তুমি ওই বিন্দুর ডাইভারজেন্সটা আগে বের করে নিবা, তারপরে বিন্দুটা বসায় দিবা। ঠিক একই ভাবে আমাদেরকে যখন এই বিন্দুতে কার্ল বের করতে বলবে আমরা হচ্ছে আগে কার্লটা বের করে নিছি, এখন এই বিন্দুটা এখানে বসায় দিলেই এই বিন্দুতে কার্লের মানটা পেয়ে যাব। তাহলে আমরা যদি বসায় দিই যে এখন তোমার কত বলছে আমাদের, দেখো 1 মাইনাস 1 বিন্দুতে, বা আমরা এটা সহজ করে নিই, মনে করো 1 0 1 বিন্দুতে, তাহলে আমাদের একটু ছোট হয়ে যাবে। 1 0 1 বিন্দুতে আমরা যদি বের করি ডেল ক্রস এ সমান সমান, আমরা জানি এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান, এটা হচ্ছে z এর মান। তাহলে এই মানগুলো তুমি এখানে একটু বসায় দাও। তাহলে এখানে আসবে I মাইনাস 2x³ মানে কত 2.1 y এর মান দেখো 0, z এর মান হচ্ছে 1 মাইনাস 2x y এর মান কত দেখো 0, তাহলে হচ্ছে 1.0, তারপরে z এর মান কত 1, তাহলে হচ্ছে 1, তাহলে আমরা এটা বসাইলাম মাইনাস j, তারপর আমরা মান বসাও 3 1, তাহলে হচ্ছে 3.1.0.1 মাইনাস 3, তারপর হচ্ছে x এর মান কত 1, তাহলে আমরা মান বসাই দিলাম। এবার k এর জায়গায় আমরা যদি বসাও প্লাস k হেড ইনটু হচ্ছে y এর মান 0, z এর মান 1। তাহলে আমরা মান বসালে দেখো এটার মান আসবে 0, এটার মান আসবে হচ্ছে 0, এটা হবে 0, এখানে একটা -3 থাকবে, ওই -3 আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে এখানে আসবে হচ্ছে প্লাস 3j, তাহলে প্লাসটা মুছে দিলাম আর এটা হয়ে গেল 0, তাহলে আমরা এই ভ্যালুটা পেলাম। তাহলে 1 0 1 বিন্দুতে এই ভেক্টর ফিল্ডের কার্ল হচ্ছে 3j। তাহলে খেয়াল করো, আমরা যেহেতু কার্লের মানটা পাচ্ছি বা অর্থাৎ এই বিন্দুতে তোমার কার্ল আছে, তাহলে আমরা বলতে পারি এই যে ভেক্টর ফিল্ডটা ছিল এই ভেক্টর ফিল্ডটা কি বলতো ঘূর্ণনশীল, কারণ কি এর একটা কার্ল আছে। যদি কার্ল না থাকতো তাহলে আমরা বলতাম হচ্ছে ওই ভেক্টর ফিল্ডটা অঘূর্ণনশীল। তো খেয়াল করে, আশা করি সবাই কার্লটাও বুঝতে পারছো। এখন কার্ল থেকে এই জিনিসটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, তারপরে একটা জিনিস বলে রাখি, এটা মনে রাখবা যে ডেল ক্রস যে কোনো ভেক্টর ক্ষেত্র, খেয়াল করো যে কোনো, বা এভাবে লেখো যে কোনো ভেক্টর ক্ষেত্রে কার্ল ওই ভেক্টরের আনুষঙ্গিক ঘূর্ণন বেগের 2 গুণ, ঘূর্ণন বেগের দ্বিগুণ। তো খেয়াল করো, এইটা থেকেও আমরা বুঝাইতে পারি, এই জিনিসটা থেকে আমরা বোঝা যায় যে কোন একটা ভেক্টর ফিল্ডের যে রোটেশন আছে, তাহলে রোটেট করা মানে কি বলতো, তার একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকবে বা তোমার কি বললে ঘূর্ণন বেগ থাকবে বা কৌণিক বেগ থাকবে। ঘূর্ণন বেগ বা তুমি এটাকে কৌণিক বেগও বলতে পারো, কৌণিক বেগ। অর্থাৎ এই যে ভাইয়া লাইনটা লিখলাম, এই লাইনটা থেকে আমরা কোন একটা ভেক্টর ফিল্ডের যে কার্ল থাকলে যে সেটা ঘূর্ণনশীল হয়, এই জিনিসটা একটু বুঝতে পারি। এটা কিভাবে, যে কোনো ভেক্টর ক্ষেত্রের কার্ল, তাহলে আমরা একটা ভেক্টর ক্ষেত্র নিলাম, মনে করো ভি, যেটা হচ্ছে আমাদের বেগ বোঝায়, ভেলোসিটি। তাহলে এই ভেক্টর ক্ষেত্রে যদি আমরা কার্ল নিই তাহলে হচ্ছে ডেল ক্রস ভি, তাহলে সেটা কি বলছে, ওই ভেক্টর ক্ষেত্রের আনুষঙ্গিক কৌণিক বেগের, বলো তো ভি যদি ভেলোসিটি হয় তার কৌণিক বেগটাকে তুমি কি দ্বারা প্রকাশ করো বলো তো, ওমেগা দ্বারা। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 2 ওমেগা ভেক্টর।
তাহলে এই জিনিসটা একটু মুখস্থ রাখবা। এটা থেকে আমরা বুঝতে পারি যে কার্ল যদি থাকে তাহলে তার কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকে, অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকার কারণে তার একটা ঘূর্ণন প্রবণতা থাকে। সো এই ইকুয়েশনটা মুখস্থ রাখতে পারো একটু। তো এখন আসো আমরা কার্ল থেকে যে জিনিসগুলো পড়াইলাম আমরা যদি আবার কিছু একটু এমসিকিউ সলভ করি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে এমসিকিউ গুলো আসছে। প্রথমে দেখো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে এমসিকিউটা আসছে, বলা হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র অঘূর্ণনশীল হবে কোন ক্ষেত্রে। তো খেয়াল করো আমরা মাত্র দেখছি যে একটা ভেক্টর ক্ষেত্র অঘূর্ণনশীল হলে কি হবে বলতো, তার কার্লটা 0 হবে। তাহলে তোমরা এই প্রশ্নটা লিখে নাও, তাহলে এটার অ্যানসার কত হবে। দেখো আমাদের এখানে দেওয়া আছে কার্ল ভি 0, ডাইভারজেন্স ভি 0, কার্ল ভি ইজ নট ইকুয়াল 0, নান। তাহলে আমাদের এখানে অ্যানসার হবে এ, অর্থাৎ যে কোনো ভেক্টর ফিল্ডেরই কার্ল যদি 0 হয় তাহলে হচ্ছে তাকে আমরা বলি কি অঘূর্ণনশীল। তারপরে খেয়াল করো 2 নম্বর যে প্রশ্নটা আসছে আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বলা হচ্ছে যদি এ ভেক্টরের ক্ষেত্র হয়, এ একটি ভেক্টর ক্ষেত্র হয় এবং মডুলাস অফ এ এর একক m ইনভার্স 2 হয় তবে এই রাশির মাত্রা কত। এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। তো খেয়াল করো আমাদেরকে কি জিজ্ঞেস করা হচ্ছে, আমাদেরকে ডেল ডট ডেল ক্রস এ এই রাশিটার তোমাকে মাত্রা বা একক জিজ্ঞেস করা হয়েছে। এর জন্য তোমাকে বলে দিছে তারা মডুলাস অফ এ এটার একক হচ্ছে m ইনভার্স 2, অর্থাৎ এইখানে যে রাশিটা ব্যবহার হয়েছে এ তার মাত্রা বা একক হচ্ছে m ইনভার্স 2। তোমাকে জিজ্ঞেস করছে তাহলে এই টোটাল রাশিটার মাত্রা বা একক কত হবে। তো খেয়াল করো আমরা এটা কিভাবে বের করি। তা আমরা এখান থেকে যদি দেখি যে মনে করো ডেল, এটা মানে আমরা কি জানি বলো তো, ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে, আমরা এটা বুঝি। দেখো তো এটা একটা 3 ডাইমেনশনাল, তাই না। তাহলে এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। তাহলে বলতো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই আর হচ্ছে জেড, এরা কি বুঝায় বলতো, বিভিন্ন লেন্থ বুঝায়, তাই না। আমরা এই বরাবর লেন্থ বুঝি। তাহলে এই লেন্থ গুলার একক কি, লেন্থ বা দৈর্ঘ্যের একক কি বলতো, মিটার। তাহলে খেয়াল করতো dx তার একক কি বলতো, মিটার, dy এটার একক কি মিটার, dz এটার একক কি বলতো, মিটার। কারণ কি x অক্ষ y অক্ষ z অক্ষ বুঝাচ্ছে এগুলা। তাহলে x y z এরা কি বুঝায়, দৈর্ঘ্য বুঝায়, যার কারণে এগুলার একক হবে মিটার। তো এই 3 ডাইমেনশনাল ভেক্টরটাকে এখন তোমার বোঝার জন্য যদি ভাইয়া 1 ডাইমেনশনাল আকারে লিখি যে ডেল সমান সমান, মনে করো আমরা এটাকে আমরা ভেক্টর ছাড়া লিখলাম, মনে করো d dx দ্বারা লিখলাম। তাহলে খেয়াল করো তো এইটার এককটা আমরা একটু আগে দেখলাম, এটার একক কত হয়, মিটার হয়। d এটার তো কোনো একক নাই, তাহলে এই টোটাল রাশিটার একক কত হবে বলো তো, 1/মিটার, তার মানে হচ্ছে মিটার ইনভার্স। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট যে ডেল অপারেটর যেটা আছে তার মাত্রা বা একক হচ্ছে মিটার ইনভার্স বা m ইনভার্স। তাহলে খেয়াল করো এটা যদি বুঝি, তুমি এখন খেয়াল করো তো এইটার মাত্রাটা কত হবে। আমরা যদি বের করি, আমরা মাত্র দেখলাম এইটার মাত্রা হচ্ছে m ইনভার্স, তাহলে এইটার মাত্রাও হবে m ইনভার্স, এটার মাত্রাও কত হবে দেখো তারা দিয়ে দিছে এটা m ইনভার্স 2। তাহলে এই সবগুলা মাত্রাকে যদি তুমি গুণ করো, তাহলে গুণ করলে পাওয়ারগুলা যোগ হয়, তাহলে এটা আসবে কত, m ইনভার্স 4। তো খেয়াল করো আমাদের এখানে অপশন এ m ইনভার্স 4। তো আমাদের আজকের ক্লাসে দেখো মোটামুটি ভাইয়া এই পর্যন্তই, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, কার্ল এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে ভাইয়া যে জিনিসটা পড়াই দিছি ফ্রেশ করে তোমার সুন্দর করে খাতা যদি লিখে নাও, আশা করি এখান থেকে আর কারো কোনো সমস্যা থাকবে না। তো এতক্ষণ যা পড়াইছি ভাইয়া 1 মিনিটে যদি তোমাকে মনে রাখার জন্য একটু টেকনিক বলে দিই, যে আমাদের গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এই তিনটাকে যদি আমরা একসাথে বলে দিই, খেয়াল করো গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আর হচ্ছে কার্ল, এই তিনটা জিনিসকে এবার একসাথে আমরা যদি মনে রাখার জন্য বলি, খেয়াল করো তো আমরা ক্লাসের শুরুতেই বলছি ভেক্টর অপারেটরের সাহায্যে আমরা 3 ধরনের রাশি তৈরি করতে পারি, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। তাহলে এগুলো মনে রাখবো কিভাবে, যে গ্রেডিয়েন্ট হচ্ছে ভেক্টর অপারেটরের সাথে কোন স্কেলারের গুণকে আমরা বলবো গ্রেডিয়েন্ট। তাহলে এইভাবে মনে রাখবা, তাহলে তোমার ম্যাথগুলা পাঠতে সুবিধা হবে। গ্রেডিয়েন্টটা কি, কোন একটা স্কেলারের সাথে ভেক্টর অপারেটরের গুণ। তাহলে আমরা এটাকে এভাবে লিখি ডেল ডট ফাই, এই ফাই হচ্ছে একটা স্কেলার। আচ্ছা,
এর পরেরটা হচ্ছে ডাইভারজেন্স কি, কোন একটা ভেক্টরের সাথে তোমার অপারেটরের বা ডেলের ডট গুণন, তাহলে হচ্ছে ডট ভি। আর কার্ল হচ্ছে ভেক্টর অপারেটরের সাথে কোন একটা ভেক্টরের ক্রস গুণন। তো তোমরা দেখবা তোমাদের বিভিন্ন কলেজে বা স্যাররা মনে রাখার জন্য এই লাইনটা বলে যে ডাইভারজেন্স মানে হচ্ছে নামের সাথে মিলায়া, ডাইভারজেন্স মানে হচ্ছে ডট, আর কার্ল মানে হচ্ছে ক্রস। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবা, তাহলে তোমরা হচ্ছে ম্যাথ পড়তে সুবিধা হবে। যে আমাদের ডাইভারজেন্স মানে হচ্ছে ভেক্টর অপারেটরের সাথে কোন একটা ভেক্টরের ডট গুণন, কার্ল মানে হচ্ছে ভেক্টর অপারেটরের সাথে কোন একটা ভেক্টরের ক্রস গুণন, আর গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ভেক্টর অপারেটরের সাথে কোন একটা স্কেলারের ডট গুণন। তো খেয়াল করো ভাই, আজকে ক্লাসটা এই পর্যন্তই শেষ করব। আশা করি তোমাদের ক্লাসটা উপকারে দিবে। আর যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা ক্লাসটা শেয়ার করবা। আর তোমরা পরবর্তীতে কোন টপিকের উপর ক্লাস করতে চাও ভাইকে ভিডিওতে কমেন্টের নিচে এটা একটু জানাই দিবা।